আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? একটু কমেন্টে জানান। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাদের আজকে হচ্ছে বাংলা গ্রামার অংশের শেষ ক্লাস, মানে বাংলা ব্যাকরণ অংশের হচ্ছে শেষ ক্লাস হচ্ছে আজকে। হ্যাঁ, এরপরে হচ্ছে আগামী সপ্তাহে আমরা রিটেন পার্টগুলো আলোচনা করব। দেখতে দেখতে বাংলা ক্লাস শেষ, একটা যন্ত্রণা শেষ হইতেছে আর কি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, ক্লিয়ার সব কিছু? আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ রে, পোলা পাইন কালকে আমার গল্প শুনে আমার সাথে অ্যাপ্লাই করতেছে যে স্যার আপনার অসুস্থ লাগতেছে। আমরা অসুস্থ থাকলেও যখন এই যে আপনাদের মতো 30,000 32,000 স্টুডেন্টের সামনে যখন আমরা দাঁড়াই, তখন সুস্থ হয়ে যেতে হয়। কারণ টিচার ইজ দ্য বেস্ট অ্যাক্টর। হ্যাঁ, আমাদেরকে দেখতে মনে হয় যে কত ফ্রাঙ্কলি, কত মজা, কত কথা বলি, কত এনার্জেটিক, ঠিক আছে, কিন্তু না, এটা দায়িত্ববোধের কারণে হচ্ছে আমাদের এনার্জিটা আপনাদের সামনে শো করতে হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বাংলা সেকেন্ড পেপারে আমরা ইজিলি হচ্ছে 90+ নাম্বার পাবো ইনশাল্লাহ। বাংলা সেকেন্ড পেপারে আমরা ইজিলি 90+ নাম্বার পাবো। কিভাবে নাম্বার পাবো এত নাম্বার? বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস না রাখলে হবে না। ধরেন আমাদের ব্যাকরণ যে অংশটা আছে, ব্যাকরণ, এখানে আপনাকে ব্যাকরণে আমি 30-এ 30, একবারে 30-এ 30 পাইতেই হবে। বুঝতে পারছেন? একদম একটা নাম্বারও বাদ দেওয়া যাবে না এখানে। আমরা রচনামূলক কোশ্চেনগুলো না দিয়ে আমরা চেষ্টা করব নির্ণয়মূলক কোশ্চেনগুলো দিতে। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে এই ব্যাকরণ অংশে আমরা কোন অংশগুলো দিব বলেন তো? নির্ণয়মূলক কোশ্চেনগুলো দিব। 2 নম্বর হচ্ছে পরিভাষা। এখানে আমরা 10-এ 10 পাবো, একবারে 100%। আমরা অনুবাদ দিব না, আমরা দিব হচ্ছে পারিভাষিক শব্দ বা পরিভাষা, ঠিক আছে? এটা মোটামুটি পারা যায়, আর না পারলেও সমস্যা নেই, আশপাশ থেকে ওহিনাজিল হয়, অর্থগুলো পারা যায়, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে আমরা দেখব রচনা। মাত্র 5-6টা রচনা আছে, মাত্র 5-6টা রচনা আছে। এই 5-6টা রচনা পড়লে কমন। তো আপনি রচনাতে 20-এ 20 পাওয়াটা মানে একটু কষ্টকর। 20-এ 20 পাওয়া ধরে নিতে পারি আপনি 20-এ 16 পাইছেন, ধরেন অ্যাভারেজ নাম্বার হিসাবে আমি বলতেছি যে 20-এ 16 পাবেন। এরপর রিটেন পাঠে তার দেখেন 40-60 নম্বর আছে। এখন আমরা ধরেন দেখবো কি লিখবো, দিনলিপি লিখবো। তো দিনলিপি লিখলে ধরেন দিনলিপি, আমরা প্রতিবেদন না দিয়ে দিনলিপি দিব। দিনলিপি দিলে এখানে 10, ধরেন আপনি ইজিলি 8 পাবেন দিনলিপিতে, 10-এর জায়গায় 8 পাবেন, ঠিক আছে? আমরা সারাংশ দিব। সারাংশ কলেজে নাম্বার পাবেন না, এখানে 10, এখানেও আমি ধরে নিলাম আপনি 8 পাবেন, ঠিক আছে? তারপর আমরা দিব সংলাপ। তো সংলাপেও ধরেন আমরা ধরতে পারি হচ্ছে 10-এর জায়গায় হচ্ছে আমরা 8 পাবো, এভারেজ নাম্বার কথা বলতেছি আমি, একেবারেই হচ্ছে ফুল করে বলতেছি এমন না, আমি এভারেজ নাম্বারের কথা বলতেছি, ঠিক আছে? এরপর হচ্ছে ধরেন আমার বৈদ্যুতিন চিঠি বা ইমেল, ইমেলটা যদি আপনি ঠিক মতো দিতে পারেন, ইমেল বা আবেদনপত্র, এখানে 10-এ 10 পাওয়াই সম্ভব। তার মানে দেখেন আমরা ইজিলি হচ্ছে 90 নাম্বার আমরা পেতে পারি, ঠিক আছে, ইজিলি। আর একটা কথা বলে রাখি, প্রথম পত্র পরীক্ষা দেওয়ার পরে কিছু নাম্বার যদি আপনার কমও থাকে প্রথম পত্র পরীক্ষা দেওয়ার পরে, কারণ দেখেন টু বি অনেস্ট, প্রথম পত্রের সিলেকশনটা যদি আমরা একটু বলি, প্রথম পত্রে ধরেন এটা হচ্ছে প্রথম পত্রের কথা বলি, হতাশ হওয়ার কিছু নেই। আপনাদেরকে একটা কথা বলি, এইটা আপনারা রেকর্ড করেও রাখতে পারেন বা সবসময় মনে রাখবেন, এটা বাংলা দ্বিতীয় পত্র যেই সাজেশন দেখ না কেন কমন পড়বে। যেই সাজেশন দেখ, আপনিও যদি সাজেশন দেন কমন পড়বে, একেবারে ইজি। কিন্তু বাংলা প্রথম পত্র কেউ কমন ফালাইতে পারবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, কমন ফালাইতে পারবে এভাবে যে বিলাসী, অপরিচিতা, অর্ধাঙ্গী, রেইনকোট, এগুলা থেকে সৃজনশীল আসতে পারে। তো ভাই এইটা আমি জেনে লাভটা কি? আমি তো গল্পের মূল ভাব জানি, আমার সৃজনশীল লিখতে তো আমার কোনো সমস্যা নেই। সমস্যা তো আমার এমসিকিউ। মানে আপনি কি বলতে পারবেন যে এই এমসিকিউটা পড়লেই হবে?
182 থেকে মিনিমাম 2000 এমসিকিউ করা পসিবল, 182 থেকে। আর আপনি যদি 2000 এমসিকিউ যদি পড়েন 82 থেকে, তাহলে তো এর চেয়ে ভালো মূল গল্পটা পড়লেই চলবে। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, প্রথম পত্রের ঝামেলাটা কোথায়? প্রথম পত্রে আপনারা সৃজনশীল কত নম্বর আমরা জানি? সৃজনশীল হচ্ছে আমাদের জানা মতে হচ্ছে কি 70 নম্বর। তো দেখেন সৃজনশীল যে 70 নম্বরের কথা যদি আমরা বলি, স্বাভাবিকভাবে আমাকে 4-এ 4 দেয় না, 3-এ 3 দেয় না, অ্যাজ ইউজুয়াল যদি আমরা বলি 4-এ 4 দেয় না। কলেজে মনে হয় কেউ পান নাই, পাইছেন কেউ 4-এ 4? মনে হয় না, কলেজে খাতাই দেখে না, পাবেন কোত্থেকে? 4-এ 4 দেয় না, 3-এ 3 দেয় না। তাই অ্যাভারেজ নাম্বার যদি আমরা বলি, এই 70-এর মধ্যে আমরা পাই হচ্ছে 56, কারণ প্রত্যেকটা থেকে 2 মাইনাস করব আমরা। অ্যাভারেজ নাম্বার হিসেবে প্রত্যেকটা থেকে আমরা 2 নাম্বার মাইনাস করব। আর যদি খুব ভালো হয় আপনার, তাহলে হচ্ছে 63। ধরলাম যে আপনি কি পাইতেছেন, যে হচ্ছে কি বলে এটাকে, 3-এ 3 পাচ্ছেন, 4-এ 4 না পেলেও 3-এ 3 পাচ্ছেন। তো ধরলাম যে আমরা কি অ্যাভারেজে 60 পাইছি। এখন দেখেন বাকি রইল কটা? এমসিকিউ। তো এমসিকিউতে আমার নাম্বার কত? 30। এই 30 নাম্বার খুব ঝামেলার। কেন? এই 30 নাম্বার 3টা পার্টে বিভক্ত। একটা হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন। জ্ঞানমূলকের মধ্যে মনে করেন আমি 5টা এমন কোশ্চেন পাবো একেবারে ইজি, আর 5টা এমন কোশ্চেন পাবো এটা যে কই থেকে আসছে আমি নিজেও জানি না। ঠিক আছে? এই জ্ঞানমূলক। ধরেন যে মাঝারটা তার বিশ্বাসের মূল, এটা দ্বারা কি বুঝাইছে দেখবেন, গাইড যখন সলভ করতে যাবেন দেখবেন দুনিয়ার কনফিউশন এটা নিয়ে। ঠিক আছে? ওইটা দ্বারা কি বিদ্রুপ বুঝাইছে না কটাক্ষ বুঝাইছে, এই টাইপের। আচ্ছা, এর মধ্যে 10টা পাবেন হচ্ছে উদ্দীপক ভিত্তিক। উদ্দীপক ভিত্তিক 10টা পাবো। এখানে মোটামুটি হচ্ছে 10টার মধ্যে আমরা ধরতে পারি 8 ইজিলি পাওয়া যায়। আর এই যে বাকি 10টা যে অনুধাবন, বাকি 10টা যে অনুধাবন, ঠিক আছে, এটার যে অ্যান্সার কি এটা কেউ জানে না। যে বেটা কোশ্চেন করছে নিজেও জানে না এটা অ্যান্সার কি। দেখবেন এই যে এইচএসসি পরীক্ষা প্রথম পত্র পরীক্ষার পরে অমুক কোচিং টমুক কোচিং কোশ্চেন সলভ দেয়। হ্যাঁ, আচ্ছা আপনারাই বলেন তো, বোর্ড যে কোনটা অ্যান্সার দিচ্ছে এটা কি বোর্ড আমাদেরকে জানাচ্ছে? বলেন, আপনার যে কোশ্চেনগুলো যে মিলান, উত্তরগুলো যে মিলান, মিলায় মনে করেন আমি হয়তো এই করে ফেলছি ওই করে ফেলছি, আসলে কি ব্যাপারটা এত সহজ? বোর্ড যে কোনটা অ্যান্সার দিচ্ছে এটা জানে না, কারণ অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো এগুলার এক্সপ্লানেশন ভিন্ন হইতে পারে। আপনার দৃষ্টিভঙ্গি একরকম থাকতে পারে, আমার দৃষ্টিভঙ্গি আরেক রকম থাকতে পারে। আমার কথাটা কি বুঝতে পারছেন? একটা উদাহরণ দিই। হ্যাঁ, একটা উদাহরণ দিই। ধরেন আমরা ছোটবেলায় মনে আছে রাখাল আর হচ্ছে বাঘের গল্প পড়ছিলাম, মনে আছে না? ওই যে বাঘ 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 রাখালার। তো এই গল্পটা পড়ার পরে আমাদেরকে কি শিখাইছিল? মোরাল অফ দ্য স্টোরিটা কি? ডু নট টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না, এটাই তো ছিল মোরাল অফ দ্য স্টোরি। এখন এক ছেলের সামনে টিচার এই গল্পটা পড়ছে, পড়ার পরে বলতেছে আচ্ছা এটা তারা কি শিখলা? কয় শিখলাম এটাই যে যতদিন মিথ্যা কথা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে, যখনই সত্যি বলা শুরু করবো মানুষ আমাদের সাথে থাকবে না। আরে কথা তো ঠিক, কি ভুল বলছে? কথা ঠিক না? যে যতদিন মিথ্যা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে, যখনই আমরা সত্য বলা শুরু করব মানুষ আপনাদের সাথে আমাদের সাথে থাকবে না। তো দেখছেন আপনি তো ওটা ভুল বলতে পারেন না, যতই আপনি নীতি নৈতিকতার কথা বলেন না কেন, ভুল তো বলতে পারতেছেন না। এই হচ্ছে অনুধাবনের ব্যাখ্যা। মানে এটা তো আমি গল্প দিয়ে বুঝাইলাম। আপনি এক ধরনের চিন্তা করতেছেন, আমি এক ধরনের চিন্তা করতেছি। ধরেন একটা সহজ একটা কোশ্চেন, অপরিচিতা গল্পে বিয়ে ভাঙার কারণ কি? আপনাদের ম্যাক্সিমাম কলেজ জায়গায় পড়াইছে হচ্ছে যৌতুক। কলেজে পড়ছেন বা গাইডে পড়ছেন যাই হোক ইত্যাদি, কলেজে তো ক্লাসই করেন না, যৌতুকের কারণে এর আনছে, ঠিক না? আচ্ছা, সোমনাথ কি যৌতুক দিতে মানা করছিল? বলেন, সোমনাথ কি যৌতুক দিতে মানা করছিল? যৌতুক দিতে মানা করে নাই। তাহলে কথাটা বুঝতে পারছেন? এই যে অনুধাবনমূলক ব্যাখ্যাগুলো, এগুলা কি আপনার দৃষ্টিকোণ থাকবে একরকম, আমার দৃষ্টিকোণ থাকবে আরেক রকম, এগুলার কোনো এক্সাক্ট অ্যান্সার হয় না, বুঝছেন? এরকম প্রায় 10 নম্বর। কথাটা বুঝতে পারছেন? এই জন্য প্রথম পত্রে আমি ধরতে পারি এভারেজে আপনারা যদি খুব ভালো যদি করেন, প্রথম পত্রে যদি খুব ভালো করেন, এখানে 63, এখানে হচ্ছে ধরেন যে কত 30-এর জায়গায় ধরেন যে আপনারা 27-28 এরকম পাচ্ছেন খুব যদি ভালো করেন। তো আপনার যদি এমসিকিউ যদি 6 থেকে 7টা ভুল হয়ে যায়, তখনই আপনার এ প্লাস নিয়ে টানাটানি লাগাই দিবে। কথাটা বুঝতে পারছেন? তো আমি যদি এখানে 10 নম্বর কমও পাই আমার চিন্তা নাই, আমি সেকেন্ড পেপার দিয়ে তুলে নিব। ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন আমার কথাটা?
ওকে, আজকে আপনাদের যেহেতু লাস্ট ক্লাস, সরি গ্রামাটিক্যাল পার্টের লাস্ট ক্লাস, এই শুরু করতেছি আমরা স্যার। ওই যে একজন একটা কোশ্চেন করছেন যে এই সুন্দর একটা, যে কল্যাণী অনুপমকে ফটো দেখাইছিল, তো ফটো দেখানোর পরও অনুপম চিনল না কেন, এটা আমি দেখছি ডিসকাশন গ্রুপে কোশ্চেনটা আসছে। এখন আচ্ছা বাবারা একটু বুঝেন একটু, রবীন্দ্রনাথ কি জানতো যে এইটা হচ্ছে আমার ইয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে, কি বলে এটাকে, যে বাংলা সিলেবাসে অন্তর্ভুক্ত হবে, বাংলাদেশে সে লেখাপড়া হবে? এইটা গল্প, এটা বাস্তব কাহিনী না। গল্পের মধ্যে অনেক ফাঁক ফোকর থাকে, ঠিক না? তাহলে এখন আমরা একটা অ্যান্সার দিতে পারি, হয়তো কল্যাণীর ছবিটা সাদা কালো আছিল, এই জন্য হচ্ছে মিলে নাই, যে কল্যাণীর ছবিটা সাদা কালো বা রেজুলেশন খারাপ ছিল, 360 ডিগ্রি ইয়াতে তোলা, ঠিক আছে, পিক্সেলে তোলা, এই জন্য হচ্ছে চিনতে পারে নাই। কথাটা বুঝতে পারছেন? ওই যে অনুপম হয়তো মাথায় বাড়ি খাইছিল এই জন্য। আচ্ছা, শুরু করি আমরা। বাক্য রূপান্তর, পরিভাষা, অনুবাদ, ঠিক আছে। হ্যাঁ, ঝাপসা ছবি ছিল, এই জন্য হয়তো মনে নেই আর কি। তারপর ওই যে আরেকটা ঝামেলা আছে আমাদের, যে স্যার ওই কি বলে এটাকে, যে বিয়ের সময় অনুপমের বয়স কত? ভাই আমি প্রথম পত্র পড়েনি, আপনারা তানভীর স্যারের জিজ্ঞেস করেন বিয়ের সময় অনুপমের বয়স কত। এইটা নিয়ে যে পরিমাণ স্টাডি করে, মানে বিয়ের সময় অনুপমের বয়স কত, এটা পোলাপের নিজের স্টাডি থাকলে এতদিনে বিয়ে শাদী হয়ে যেত। দরকারই না, আমি বলবোই না এটা 22 না 23 না 21, আমি সোজা কথায় বলি বিয়ের সময় অনুপম নাবালক ছিল। ওকে, বাক্য রূপান্তর, পরিভাষা, অনুবাদ, রেডি? রেডি হয়েছেন আপনারা? এক কমেন্ট 100 বার করেন না, আমি দেখতেছি না। আচ্ছা, ফার্স্টেই আসেন, আমরা পড়ছিলাম সরল জটিল যৌগিক বাক্য ছিল, ঠিক না? আপনারা জানেন বাক্যের অর্থগত একটা প্রকারভেদ আছে, সরল জটিল যৌগিক, মানে ইংরেজিতে যেটাকে আমরা বলি হচ্ছে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইংরেজিতে। আরেকটা হচ্ছে আপনাদের অর্থগত বাক্যর প্রকারভেদ, ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আসুন শুরু করি আমরা। ফার্স্টেই বলেন তো স্যার, এই বাক্যগুলো একটু চিহ্নিত করেন, এগুলো কোন ধরনের বাক্য, ঠিক আছে। আসেন, ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া, গাছের গুড়িতে ঠেসান দিয়া, চক্ষু বুঝিয়া ডাবায় তামাক টানতেছে। বলেন এটা কোন ধরনের বাক্য? এটা কি সরল, জটিল নাকি যৌগিক? ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া, গাছের গুড়িতে ঠেসান দিয়া, চক্ষু বুঝিয়া ডাবায় তামাক টানতেছে, কি হবে অ্যান্সার? আচ্ছা, কেউ বলতেছেন এটা সরল, কেউ বলতেছেন এটা জটিল, সামথিং ইত্যাদি, ঘোড়ার ডিম বাদ দেন। আচ্ছা, ভালো খেলা সত্ত্বেও সাকিব পুরস্কার পায়নি, ঠিক আছে, এইটা কোন ধরনের বাক্য? ভালো খেলা সত্ত্বেও সাকিব পুরস্কার পায়নি, সরল, জটিল না যৌগিক? সামথিং, বাদ দেন, বুঝতে পারতেছি না। তিনি আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন, এটা কোন ধরনের বাক্য? তিনি আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন, এটা কি সরল, জটিল না যৌগিক? সরল। আচ্ছা, লেখা দেখেন কিন্তু কোনটা কোন ধরনের বাক্য আপনাদের মতে। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, কোন বাক্য? সরল, জটিল না যৌগিক? কমপ্লেক্স। আচ্ছা, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, আচ্ছা গানের 12টা বাজায় ছাড়বো, এ কোন বাক্য? আচ্ছা, এগুলা যে কোনটা কোন বাক্য আমরা অনেক ক্ষেত্রেই জানি না, ঠিক না? আমরা অনেক ক্ষেত্রেই জানি না, কারণ অনেকেরই বাক্য সম্পর্কে হচ্ছে বেসিক আইডিয়াটা আমাদের কম। আমরা একটু দেখি। ফার্স্টেই দেখেন, একটা সেন্টেন্স হওয়ার জন্য কোন জিনিসটা মাস্ট বলেন তো স্যার? একটা সেন্টেন্স হওয়ার জন্য ভার্ব থাকাটা মাস্ট, ঠিক না? তার মানে ক্রিয়া, এই জিনিসটা থাকা মাস্ট, ক্রিয়া। এই ক্রিয়াটা হচ্ছে আমাদের দুই প্রকার ক্রিয়া, একটাকে বলি হচ্ছে আমরা অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা, আরেকটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। কি কি গেল আমাদের? সমাপিকা ক্রিয়া এবং কি অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, অসমাপিকা ক্রিয়া কাকে বলে বা সমাপিকা ক্রিয়া কাকে বলে? খুব স্বাভাবিকভাবে অসমাপিকা ক্রিয়া মানে কি নন ফাইনাইট, ঠিক না? নন ফাইনাইট। আর সমাপিকা ক্রিয়া মানে কি বলেন তো? ফাইনাইট ভার্ব, ঠিক না? ফাইনাইট ভার্ব। আচ্ছা, অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার মাধ্যমে
যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণ হয় না, যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণ হয় না, মানে কথাটা শোনার পরে আবার কি শুনতে চায়, সম্পূর্ণ হয় না, এটাকে আমরা কি বলি, অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণ হয় না সেটাকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া। আর সমাপিকা ক্রিয়া কাকে বলে, যে ক্রিয়ার মাধ্যমে, যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণ হয়, যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণ হয়, এই তো, যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাবটা সম্পূর্ণ হয় সেটাকে আমরা বলি কি, সমাপিকা ক্রিয়া। আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন একটা উদাহরণ কি দেওয়া যায়, সহজ বাক্য দিলে, আমি আমি মাঠে গিয়ে খেলা দেখব। আপনারা কি স্টেডিয়ামে খেলা দেখছেন? আমি মাঠে গিয়ে খেলা দেখব। এখন চিন্তা করেন এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে দেখব, ঠিক না? আমি মনে করেন বাক্যটা অফ করে দিলাম, বাক্যটা এখানে আমি মাঠে গিয়ে, আর কোনো বাক্য বললাম না। আচ্ছা এখন বলেন তো স্যার, এটা কি বাক্যটা কমপ্লিট হয়েছে? আমি মাঠে গিয়ে, ভাই কমপ্লিট তো হয়নি। আর মনে করেন আমি বললাম যে আমি মাঠে গিয়ে খেলা দেখবো, বা মাঠে গিয়ে এটা বাদ দেন, আমি খেলা দেখবো, বাক্যটা কমপ্লিট হয়েছে না? বাক্যটা তো কমপ্লিট হয়েছে, ঠিক না? তার মানে দেখেন স্যার, যেই ভার্বের মাধ্যমে মনের ভাবটা সম্পূর্ণ হয় সেটাকে আমরা বলবো কি, সমাপিকা ক্রিয়া। এটা সমাপিকা, আর কি এই অংশটা কি, অসমাপিকা, ঠিক না? এটা কি অসমাপিকা। কথাটা বুঝতে পারছেন? যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণ হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি, সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণ হয় না সেটাকে আমরা বলি হচ্ছে কি, অসমাপিকা ক্রিয়া। একটু বুঝতে পারছেন বিষয়টা? এবার আমরা সরল বাক্যের সংজ্ঞা দেখি স্যার। সরল বাক্য কাকে বলে? সরল, এক নম্বরে দেখেন, যে বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে, তবে একটা সমাপিকা ক্রিয়া থাকলে একটাই সাবজেক্ট থাকবে, এটাই স্বাভাবিক। যে বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলা হয়, সরল বাক্য, ঠিক আছে? আমরা মানে কি বলে এটাকে, আমরা হচ্ছে কি, মানে নিজেদের ভাষায় হচ্ছে আমরা স্লোগানগুলো পড়তেছি, বুঝতে পারছেন? মানে নিজেদের ভাষায়, আমরা বইয়ের সংজ্ঞাগুলো পড়তেছি না। সোজা কথায় কি বললাম, যে বাক্যে কেবল একটা সমাপিকা ক্রিয়া থাকবে সেটাই হচ্ছে কি, সরল বাক্য। এখন খেয়াল করে দেখেন তো স্যার, আমরা কি বলছি অসমাপিকা ক্রিয়া কয়টা হবে এটা বলা হয়েছে? এরকম কিছু বলা হয়নি। আমরা বলতেছি কেবল ফাইনাইট ভার্ব কয়টা থাকবে, একটা থাকবে। ধরেন একটা উদাহরণ, দেখে শুনে পথ চলো। আমরা অনেক সময় বলি না, দেখে শুনে পথ চলো। আচ্ছা একটু খেয়াল করে দেখেন তো, এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে স্যার বলেন তো? এখানে কয়টা ফাইনাইট ভার্ব আছে? দেখে শুনে বাক্য কমপ্লিট হয়েছে? হয়নি। কোনটায় ফাইনাইট ভার্ব আছে? এইটার মধ্যেই ফাইনাইট ভার্ব আছে। তার মানে এইটা যেহেতু ফাইনাইট ভার্ব একটাই আছে, তার মানে সরল বাক্য শেষ। আমার অসমাপিকা ক্রিয়া কয়টা আছে সেটা আমার দেখাই দরকার নাই, ঠিক আছে? আমার দরকার হচ্ছে সমাপিকা ক্রিয়া কয়টা। কথাটা কি বুঝতে পারছেন? যেমন দেখেন, তুমি তুমি আসতে চাইলে আসো, আসতে চাইলে আসো। আচ্ছা একটু খেয়াল করে দেখেন তো, এখানে ফাইনাইট ভার্ব কয়টা? তুমি আসতে চাইলে আসো, একটাই না? কোনটা স্যার? আসো, এইটাই ফাইনাইট ভার্ব না? সরল বাক্য শেষ। অসমাপিকা ক্রিয়া করে দরকারই দরকার, আমার দরকার কয়টা, ফাইনাইট ভার্ব কয়টা। আমি দেখতেছি এখানে ফাইনাইট ভার্ব একটা, তার মানে সরল বাক্য। কথাটা কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? ইজ ইট বুঝিং? ওকে, একেবারে পানির মতো সহজ, দেখবেন চোখের পলকে শেষ হয়ে যাবে। নাম্বার দুই আমরা দেখবো হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্যের আরেকটা নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যৌগিক বাক্যের একটা নাম কি বললাম, কম্পাউন্ড। এগুলো আরো ডিটেইলস আলোচনা আছে, কিন্তু আপনাদের ইন্টারের জন্য যতটুকু দরকার সেটি আলোচনা করতেছি। ইন্টারের জন্য কি বলা হচ্ছে দেখেন, যৌগিক বাক্যের মধ্যে যে বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকবে,
কি বলা হচ্ছে, যে বাক্যে কি থাকবে বলেন তো, একাধিক সমাপিকা ক্রিয়া থাকবে। আমরা সরল বাক্যের মধ্যে কয়টা সমাপিকা ক্রিয়ার কথা পড়ছিলাম বলেন তো? আমরা সরল বাক্যের মধ্যে একটা সমাপিকা ক্রিয়ার কথা বলছিলাম, আর এখানে আমরা কি বলতেছি, একাধিক, মানে একাধিক সমাপিকা ক্রিয়া থাকবে। আসেন আমরা একটা উদাহরণ দেখি। ধরেন এই যে এরকম, দেখো, শুনো ও পথ চলো। দেখো, শুনো ও পথ চলো। আচ্ছা দেখেন, এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে স্যার? এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে? তিনটা। ভেরি গুড। 1 2 3, দেখছেন? 1, এটা একটা, এটা একটা, এটা একটা, দেখছেন? তিনটা ফাইনাইট ভার্ব। আচ্ছা এইটাকে যদি আমরা এভাবে লিখতাম, আমরা যদি এভাবে লিখতাম, খেয়াল করেন, দেখে শুনে পথ চলো। দেখে শুনে পথ চলো। আচ্ছা বলেন তো এবার এটা কোন বাক্য হইতো? হ্যাঁ, সরল বাক্য। ভেরি গুড। এবার কিন্তু এটা সরল বাক্য হয়ে যেত। কেন? কারণ এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে? একটা। কথাটা কি আমার বুঝতে পারছেন? ফাইনাইট ভার্ব যদি একটা থাকে, ফাইনাইট ভার্ব যদি একটা থাকে সেটা কোন বাক্য? সরল বাক্য। ফাইনাইট ভার্ব যদি একাধিক থাকে সেটা কি হবে? যৌগিক বাক্য। শেষ। এখন মজার বিষয় হচ্ছে স্যার, দেখেন আপনারা ইংরেজিতে এটা পড়ছেন, পড়ছেন নাকি জানি না, আমি একটু ঝামেলা লাগাই। আপনারা পড়ছেন না এন্ড, অর, বাট, এগুলা থাকতে হয় না কম্পাউন্ড সেন্টেন্সে? পড়ছিলেন না? এন্ড অর বাট থাকলে কি হবে? কি? কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক না? মানে ও এবং কিন্তু। ভাই এগুলো থাকা জরুরি না, এগুলো থাকতে পারে, ঠিক আছে, কিন্তু থাকাটা বাংলাতে কি না, এগুলা থাকা কি না, জরুরি না। থাকতে পারে, কিন্তু আসল কেরামতি এন্ড অর বাটে না। আসল কেরামতি হচ্ছে কিসের মধ্যে বলতে পারবেন? আসল কেরামতি হচ্ছে ফাইনাইট ভার্ব কয়টা, একটা না দুইটা। কথাটা কি বুঝতে পারছেন? ডেমো দিচ্ছি, ডেমো দিলে বুঝলেন তো? হ্যাঁ, ডেমো দিই আপনাদেরকে। ধরেন কি দেওয়া যায়? এটা শুনছেন? তারপরে লাইনটা কি শুনছেন? আচ্ছা ঠিক আছে। ভালো আছি, ভালো থেকো। মাহিদুল ইসলাম, দেখে শুনে পথ চলো, এটা কিভাবে একাধিক বাক্য হয়েছে? আমি কি বলতেছি খেয়াল করেন না? হ্যাঁ, ভালো আছি, ভালো থেকো, তারপর কি? আকাশের ঠিকানায় চিঠি লেখো। ক্লাসে মনোযোগ দেন। ঠিকানায় চিঠি লেখো। আচ্ছা এখন বলেন তো স্যার, এইটা কোন বাক্য? ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। যৌগিক বাক্য। কেন যৌগিক বাক্য? এটা সরল হবে কেন? যৌগিক বাক্য না, কারণ এখানে কয়টা ফাইনাইট ভার্ব আছে বলেন তো? তিনটা না? 1, তারপর কি 2, তারপর কি 3, তিনটা ফাইনাইট ভার্ব আছে, ঠিক না? তা আমরা জানি কি, একাধিক ফাইনাইট ভার্ব থাকলে সেটা কি বাক্য হবে? যৌগিক বাক্য, নাকি? একাধিক ফাইনাইট ভার্ব থাকলে কি হবে? যৌগিক বাক্য। শেষ। এখন দেখেন তো স্যার, এখানে কি এন্ড অর বাট আছে? এখানে কি এন্ড অর বাট আছে, নাকি আপনি লাগাই দিবেন ভালো আছি এবং ভালো থেকো, অথবা আকাশের ঠিকানায় চিঠি লেখো, যে আমরা গান এডিট করে ফেলি? হবে? আচ্ছা আরেকটা বাক্য দিই। হ্যাঁ, এই বাক্যটা কখনো শুনছেন? কমেন্ট করাচ্ছি, ক্লাসের দিকে ফোকাস করেন। ভালো, আপনারা কমেন্টের দিকে অনেকে ফোকাস করেন, পরে যে কি পড়াইতেছে কিছুই বুঝেন না। এলাম, দেখলাম, জয় করলাম। আসলে না একটা সুন্দর একটা বাক্য শুনছেন না? এটা যে জুলিয়াস সিজারের উক্তি ছিল যখন সে হচ্ছে এশিয়া মাইনর দখল করছিল। আচ্ছা বলেন স্যার, এই যে এলাম, দেখলাম, জয় করলাম, এইটা কোন বাক্য? কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক না? কয়টা ফাইনাইট ভার্ব আছে বলেন তো স্যার? তিনটা ফাইনাইট ভার্ব আছে, ঠিক না? বাস শেষ। এখন বলেন তো এখানে কি এন্ড অর বাট আছে? কি এন্ড অর বাট আছে? এন্ড অর বাট থাকাটা একেবারেই দরকার নাই। থাকতেও পারে, নাও থাকতে পারে। কথাটা কি বুঝতে পারছেন? আমার আমার কেরামতি কিসের মধ্যে বলেন তো? ফাইনাইট ভার্বের ক্ষেত্রে। এখন যদি আমি এভাবে বাক্যটা লিখি, এই বাক্যটাই লিখলাম, দেখেন। আচ্ছা কে বলতে পারবেন এইটাকে সরল বাক্য করেন তো? এলাম, দেখলাম, জয় করলাম, এটাকে সরল বাক্য করেন, দেখি পারেন কিনা।
গুড, এসে দেখে জয় করলাম, মারাত্মক ট্যালেন্ট। এসে দেখে জয় করলাম। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? এই আপনাদের গার্ডিয়ানরা কি আপনাদের সাথে ক্লাস ক্লাস দেখে নাকি? আজকে কিন্তু গান 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 থেকে উদাহরণ দিব, আপনারা ওর কাইটা কিটা আবার ছড়াই দিবেন না। আচ্ছা, সমস্যা নেই, আমাদের এসিএস এর ক্লাসের এতটুকু হচ্ছে ভরসা আছে ইনশাল্লাহ, যে কে দেখে না দেখে ওটা নিয়ে বিষয় না, ঠিক আছে? ওটা আমাদের কোনো বিষয় না। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আরেকটা দিকে দেখেন, সুন্দর একটা কি বলে গান আছে। আপনারা তো এখন যেগুলো গান শুনেন এগুলো তো গান না, এগুলো বাজ না, মানে কি যে গায় আর কে যে শুনে আল্লাহ জানে। এই গান এটা শুনছেন কেউ? তুমি এসেছিলে পরশু, তারপর কি লাইনটা কি জানি, আচ্ছা, কাল কেন আসনি, এই তো? আচ্ছা স্যার বলেন তো এইটা কোন বাক্য? হ্যাঁ, এটা কোন বাক্য? সিম্পল না কম্পাউন্ড? হ্যাঁ, কেন কম্পাউন্ড? কেন কম্পাউন্ড সেন্টেন্স, মানে কেন এটা যৌগিক বাক্য? হ্যাঁ, দুইটা ভার্ব আছে, দুইটা ফাইনাইট ভার্ব আছে। কি কি বলেন তো? এসেছিলে একটা ফাইনাইট ভার্ব, কাল কেন আসনি আরেকটা ফাইনাইট ভার্ব, ঠিক না? তার মানে এটা কোন বাক্য স্যার? এইটাও আমাদের যৌগিক বাক্য। দেখছেন, এন্ড অর বাট থাকাটা জরুরি না। ইজ ইট বুঝিং? আচ্ছা, এবার আরেকটা বাক্য দিই, ঠিক আছে? এই গানটাও কেউ শুনছেন? হ্যাঁ, শুনছেন? আচ্ছা, ঠিক আছে, এবার বলেন এইটা কোন বাক্য? হ্যাঁ, এইটা কোন বাক্য? এইটাও যৌগিক বাক্য, ঠিক আছে? এটাও যৌগিক বাক্য। কেন বলেন তো? এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে? দুইটা ফাইনাইট ভার্ব আছে, ঠিক না? এই যে এখানে একটা কেন এলো না, একটা লাগে না আরেকটা, দেখছেন? অথচ দেখেন এগুলো একটা উদাহরণের মধ্যে, একটা উদাহরণের মধ্যে আমাদের এন্ড অর বাট ব্যবহার হয় নাই। ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন? আমি এতক্ষণ আপনাদেরকে এটাই বোঝানোর জন্য যে এন্ড অর বাট থাকাটা জরুরি কিছু না, থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে? কারণ এরা ব্যাখ্যা করে দিতে হয় কেন, আগে হচ্ছে টিচাররা পড়াইতো যে এন্ড অর বাট থাকলে যৌগিক বাক্য। অ্যাডমিশন টেস্টে মানে এরকম বাক্য আসছে, এখন সে এন্ড অর বাট তো পায় নাই, এই জন্য সে যৌগিক দিতেছে না। বেসিকটা আমাদের জানতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর আসেন, এই যে একজন একটা কোশ্চেন একটা সুন্দর একটা করছেন যে স্যার এইটার সিম্পল কি, দেখি কে বলতে পারবেন, দেখি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এইটার সিম্পল সেন্টেন্সটা কি হইতে পারে? রাবিয়া লিখছেন এটা, এই যে সুন্দর ঝিনুক উত্তর দিয়ে দিছে, সে না আসায় কিছু ভালো লাগে না। ভেরি গুড, সে না আসায় কিছু ভালো লাগে না। আচ্ছা, এবার আরেকটা বাক্য দিই আপনাদেরকে, দেখি ছোট্ট করে দিই। এই আমরা অনেক সময় এভাবে কথাটা বলি না, এই আমি কিন্তু যাব না, আমি কিন্তু যাব না। ধরেন পিকনিকের কথা বলতেছে, সবাই বলতেছে আমরা যাব যাব যাব, ঠিক আছে? একজন বলছে না আমি কিন্তু যাব না। আচ্ছা, এখন বলেন তো স্যার, এই যে আমি কিন্তু যাব না, খেয়াল করে দেখেন তো এখানে কিন্তু কিন্তু আছে, তার মানে কি এটা যৌগিক বাক্য? বলেন, এটা কি যৌগিক বাক্য হবে? হবে না। কেন হবে না? হ্যাঁ, কারণ আমার কিন্তু থাকলেই যে যৌগিক হইতে হবে এমন না, আমার দেখতে হবে ফাইনাইট ভার্ব কয়টা। আমার ফাইনাইট ভার্ব যদি একটা থাকে সেটা সরল বাক্য। এবার কিন্তু টিন্তু যা ইচ্ছা তা দেন। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমাদের কি সরল বাক্য। শেষ, পানির মতো সহজ। ক্লিয়ার? আচ্ছা, আমরা ভূমিকায় আছি, আসেন শুরু করি। এবার দেখেন স্যার, এবার আপনারাই বলেন, আমি আর কিছু বলার কিছু নেই, আপনারা এবার বলেন, ভালো করে বলেন। আচ্ছা, ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া, ঠিক আছে, গাছের গুড়িতে ঠেসান দিয়া চক্ষু বুঝিয়া ডাবায় তামাক টানতেছে। এখন আপনারা বলেন তো স্যার এইটা কোন বাক্য? ভালো করে বুঝেন না আবার। ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া, বাক্য কি কমপ্লিট হয়েছে? গাছের গুড়িতে ঠেসান দিয়া, বাক্য কমপ্লিট হয়েছে?
চক্ষু বুঝিয়া বাক্য কমপ্লিট হয়েছে, ডাবায় তামাক টানতেছে, তাহলে এইটা কোন বাক্য হবে বলেন তো স্যার, আপনারাই বলেন। হ্যাঁ, এটা হবে হচ্ছে সরল বাক্য। কেন সরল? কারণ এখানে ফাইনাইট ভার্ব কয়টা? একটা। কোনটা? টানিতেছে। বুঝতে পারছেন? যেমন আপনাদের একটা কবিতা আছে না, পদ্মা, বলতে পারবেন পদ্মা এটা কে লিখছে? পদ্মা কবিতাটা কে লিখছেন? কে বলতে পারবেন? পদ্মা কবিতার মধ্যে এরকম আছে স্যার, প্রথম 3 লাইন মিলে, প্রথম 3 লাইন মিলে হচ্ছে আমাদের একটা সরল বাক্য। বুঝতে পারছেন? প্রথম 3 লাইন মিলে একটা সরল বাক্য। আচ্ছা, 2 নম্বরে আসেন। ভালো খেলা সত্ত্বেও সাকিব পুরস্কার পায়নি, বলেন তো এটা কোন বাক্য? ভালো খেলা সত্ত্বেও সাকিব পুরস্কার পায়নি। আচ্ছা বাবারা, আপনারা অনেকে একটা কাজ করতেছেন, আপনারা এখানে ক্লাস করতে বসছেন, আপনারা কি হেল্পলাইনের হেল্পিয়ার নাম্বার? আপনি একটা জিনিস বুঝতেছেন না যে আমি ক্লাস না করা বাদ দিয়ে আমি ওয়েবে ঢুকতে পারতেছি না, আমি বই পাচ্ছি না, এই কমেন্টগুলো করতেছে, আপনার যে ডিস্ট্রাক্ট হইতেছেন আপনি খেয়াল করতেছেন? মানে নিজের খায়া বনের মহিষ তাড়াইতে যান কেন? ক্লাসে ফোকাস করেন। আর একবার একটা কমেন্টে রিপ্লাই দেওয়া শুরু করলে, ঠিক আছে, তখন দেখবেন মাথার মাইন্ড সেট আপ ওইটাতেই চলে যায়। হ্যাঁ, ভালো খেলা সত্ত্বেও সাকিব পুরস্কার পায়নি, এটা কি জটিল? না স্যার, এটা জটিল হবে কেন? এটা জটিল হবে কেন? এটা সরল বাক্য। এটা ইংলিশ করেন না, ইন স্পাইট অফ ওয়েল প্লেইং, এরকম না? ইন স্পাইট অফ ওয়েল প্লেইং বা ডিসপাইট। পরের কোশ্চেন, তিনি আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন, কোন বাক্য এটা বলেন? তিনি আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন। হ্যাঁ, যৌগিক বাক্য, ভেরি গুড, যৌগিক, ঠিক না? আর এগুলো তো আমরা পড়ছি, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, এগুলো তো আমরা পড়ছি, ঠিক না? তাহলে বুঝতে পারছেন, প্রথম কথাটা বুঝতে পারছেন যে যে বাক্যের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, যে বাক্যের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে সেটা হচ্ছে সরল বাক্য, আর যে বাক্যের মধ্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকবে সেটাকে আমরা কি বলবো? যৌগিক বাক্য। ক্লিয়ার? শেষ। আমার ইংরেজি গুরু হচ্ছে সুমন ভাই। এই দেখেন, অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়া কাকে বলে দেখছেন? অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া দেখছেন? অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণ হয় না সেটাকে আমরা কি বলি? অসমাপিকা ক্রিয়া বলি, ঠিক না? আর কি সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাবটা সম্পূর্ণ হয় সেটাকে আমরা বলি কি? সমাপিকা ক্রিয়া। যেমন দেখেন, আমি বাসায় গিয়ে পড়তে বসবো, আমি বাসায় গিয়ে পড়তে বসবো। দেখেন, বাসায় গিয়ে বাক্যটা কি কমপ্লিট হয়েছে বলেন তো? আমি বাসায় গিয়ে কমপ্লিট হয়েছে? হয় নাই। পড়তে বসি কমপ্লিট হয়েছে না বাক্যটা? মনে করেন আমি আমি এখানে এসে বাক্যটা থেমে দিলাম, আমি বাসায় গিয়ে, আর কিছুই বললাম না, বাক্যটা দেখেন কমপ্লিট হয় নাই। আমি করলাম কি, এই জিনিসটা বাদ দিয়া, মনে করেন আমি এই জিনিসটা বাদ দিয়া বললাম আমি পড়তে বসি, এখন বাক্যটা কমপ্লিট হয়েছে না? কি আমি যদি আমি পড়তে বসি, বাক্যটা কমপ্লিট হচ্ছে না? আপনারা ইন্টারে পড়েন, ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব চিনেন না অনেকে। এটা কি? এনএফ দিলাম, ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব, আর এটা কি? ফাইনাইট ভার্ব। শেষ। সে মাঠে গিয়ে খেলা দেখে, সে মাঠে গিয়ে খেলা দেখে। মাঠে গিয়ে এটা নন ফাইনাইট ভার্ব, কারণ এখানে বাক্যটা কমপ্লিট হয় নাই, ঠিক না? আচ্ছা, খেলা দেখে এটা ফাইনাইট ভার্ব, বাক্যটা কমপ্লিট হয়েছে। একটু বুঝতে পারছেন? শেষ। আচ্ছা, এবার দেখেন গঠন অনুসারে বাক্য কয় প্রকার? 3 প্রকার, সরল, যৌগিক, জটিল বাক্য। শেষ। এবার দেখেন সরল বাক্য কাকে বলে? যে বাক্যে কেবল একটা সমাপিকা ক্রিয়া থাকে। কি বলা হচ্ছে দেখেন তো স্যার? যে বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে সেটাকে আমরা কি বলি? সরল বাক্য। শেষ। একটা সমাপিকা ক্রিয়া বা সমাপ্ত। যেমন দেখেন স্যার, না গেলে দেখতে পাবে না। একটু খেয়াল করেন তো এখানে কোনটা ফাইনাইট ভার্ব আছে? হুম, কোনটা ফাইনাইট ভার্ব আছে? না গেলে দেখতে পাবে না, পাবে না। গুড, এইটাই ফাইনাইট ভার্ব, বাক্যটা কমপ্লিট হয়েছে। বাক্যটা এখানে এসে কি হয়েছে? কমপ্লিট হয়েছে। দেখে শুনে পথ চলো, এখানে বাক্যটা কমপ্লিট হয়েছে কোন ভার্বের মাধ্যমে বলেন তো? এই চলো শব্দের মাধ্যমে দেখেন বাক্যটা কমপ্লিট হয়েছে, ঠিক না? তারপর দেখেন, ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, মানে আমাকে ছেড়ে দাও। দেখেন সোজা বাংলাটা অর্থ কি? আমাকে ছেড়ে দাও।
এই যে ছেড়ে দাও, এই যে আমারে দে ছাড়িয়া, গানের মধ্যে হয় কি সমাপিকা অসমাপিকা সাবজেক্ট অবজেক্ট কোনো কিছু ঠিক থাকে না গানের মধ্যে, ঠিক আছে, এই টাইপের যে আমায় দে 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 ছাড়িয়া মানে আমাকে ছাড়িয়া দাও। তাহলে এখানে কোনটা ফাইনাইট ভার্ব আমাদের বলেন তো? এই যে ছাড়িয়া দাও, এটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। ওকে, বুঝতে পারছেন আমার কথাটা? ইজ ইট বুঝিং? এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, শেষ। তারপর আসেন আমাদের পরের ইয়াটা দেখি আমরা, তার সরল বাক্য শেষ আমাদের। আচ্ছা, 2 নম্বরে দেখি আমরা যৌগিক বাক্য। যৌগিক বাক্য কাকে বলে একটু খেয়াল করেন স্যার। একাধিক সমাপিকা ক্রিয়া যদি থাকে, কি বলা হচ্ছে স্যার দেখেন, একাধিক সমাপিকা ক্রিয়া যদি থাকে তাহলে সেটা কি হবে? যৌগিক বাক্য। আমরা কি বলছি মনে আছে যে যৌগিক বাক্যের মধ্যে আমাদের কি থাকতে পারে? এন্ড অর বাট থাকতে পারে, কিন্তু থাকাটা কি না, জরুরি না। মনে আছে? যৌগিক বাক্যের মধ্যে আমরা কি এন্ড অর বাট থাকতে পারে, কিন্তু থাকাটা কি না, জরুরি না। বাস, এটা আমরা এতক্ষণ আলোচনা করছি। এখন দেখেন এবার আমরা ট্রান্সফরমেশনটা আমরা দেখব, মানে রূপান্তর। এবার আমরা রূপান্তরটা দেখবো। দেখছেন সরল থেকে যৌগিক করব কিভাবে, একটু খেয়াল করি আমরা, ভালো করে দেখেন, খেয়াল করি। সরল বাক্যের মধ্যে যেটা অসমাপিকা ক্রিয়া থাকবে, যৌগিক বাক্যের মধ্যে সেটা সমাপিকা হয়ে যাবে। আবার বলতেছি, সরল বাক্যের মধ্যে যেটা অসমাপিকা ক্রিয়া থাকবে, যৌগিক বাক্যের মধ্যে সেটা কি হয়ে যাবে? সমাপিকা ক্রিয়া হয়ে যাবে। যেমন দেখেন স্যার, একটা সরল বাক্য দিই, দেখে শুনে পথ চলো। দেখে শুনে পথ চলো, এরকম একটা বাক্য আছে না? আচ্ছা, একটু কষ্ট করে বলেন তো, এখানে নন ফাইনাইট ভার্ব কোনগুলা বলেন তো? দেখে শুনে, এই দুইটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, ঠিক না? এগুলাকে সমাপ্ত করেন তো দেখি, এটাকে যৌগিক করেন। গুড, মারাত্মক ট্যালেন্ট, দেখছেন? দেখো, শুনো, তারপর কি? ও দিলে দিলেন, না দিলে নাই, পথ চলো, শেষ। দেখো, শুনো, পথ চলো। বা আরো দেখি আমরা, যেমন দেখেন এই যে এরকম একটা লাইন, আমি মাঠে গিয়ে খেলা দেখব। আমি মাঠে গিয়ে খেলা দেখব। আচ্ছা স্যার, এখানে নন ফাইনাইট ভার্ব কোনটা? এই জিনিসটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটাকে ফাইনাইট করে যৌগিক করে ফেলেন তো স্যার। হ্যাঁ, আমি মাঠে যাব এবং খেলা দেখব। গুড, এই তো। পারবেন না মানে, আমি মাঠে যাব এবং, এবং দিলে দিলে, না দিলে নাই, আমি দিলাম, না দিলেও সমস্যা নেই, এবং খেলা দেখব, শেষ। হয়েছে না? মানে সরল বাক্যের মধ্যে যেটা নন ফাইনাইট ভার্ব থাকে, আমি যৌগিক বাক্য করতে গেলে সেটাকে কি করব? ফাইনাইট করে ফেলবো, শেষ। আবার যদি যৌগিক বাক্যের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে, আমি সরল বাক্যের মধ্যে সেটাকে নন ফাইনাইট করে দিব, শেষ। আমার তো ঝামেলার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কি বলতেছে আমরা দেখেন, কোন শব্দের মধ্যে যদি হলেও, সত্য ও অন্তস্তীয়, কি কি আছে? 4টা ওয়ার্ড, দেখছেন? হলেও, সত্য ও অন্তস্তীয়। মনে রাখবেন এই অন্তস্তীয়টা ব্যবহার হয়, এই যে অন্তস্তীয়টা, এটা অতীতকাল হিসাবে ব্যবহার হয়, অতীত, অতীত হিসাবে ব্যবহার হয়। হলেও, সত্য ও অন্তস্তীয় থাকলে আমরা কিসে কনভার্ট করব? কিন্তুতে কনভার্ট করব, ঠিক আছে? হলেও, সত্য ও অন্তস্তীয়, এটাতে আমরা কি করব? কিন্তুতে কনভার্ট করব। আসেন আমরা একটু দেখি এখানে, যেমন দেখেন ছেলেটি মেধাবী হলেও, মেধাবী হলেও কি দেওয়া যায়? ছেলেটি মেধাবী হলেও বোকা। সাধারণত খুব বেশি মেধাবীরা বোকাই থাকে। দেখেন এখানে হলেও শব্দটা আসছে না? হলেও শব্দটা আসছে। এবার আপনারা ইয়া করেন তো স্যার, এটাকে যৌগিক করেন তো। হ্যাঁ, এই দেখছেন, শুধু এই যে হলেওর জায়গায় কিন্তু লাগাই দিব, তাহলে কিভাবে বলেন তো স্যার? ছেলেটা মেধাবী, ছেলেটা মেধাবী কিন্তু বোকা, কিন্তু বোকা, শেষ। কত সহজ দেখছেন, পানির মতো সহজ। আচ্ছা, এবার এগুলা করেন তো দেখি পারেন কিনা। এই যে ফার্স্ট কোশ্চেন, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। জানার কোনো শেষ নাই, ছেলেটা মেধাবী হয় না, ছেলেটা ইজ মেধাবী কিন্তু ইজ বোকা, এরকম হয় না?
দেখি এটা পারেন কিনা স্যার। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। এটা করেন। কেউ বলতে পারবেন এটা একটা ছবির ডায়লগ? জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। এটা এমন একটা ছবির ডায়লগ যে ছবির মধ্যে কোনো নায়িকা নাই। না না, জানার শেষ করা যাবে না, এটা হলেও হবে না। না না, আপনি যখন বলতেছেন জানার কোনো শেষ নেই, একটা বাক্য তো হয়ে গেছে, আমি সরল করতে বলতেছি। জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা তাই, এটাকে সরল করতে বলতেছি। আপনি যখন বলতেছেন জানার কোনো শেষ নাই, বাক্য তো হয়ে গেছে, হবে না। না, হয় নাই। যেহেতু দিলে জটিল হয়ে যাবে, হবে না। জানার কোনো শেষ নাই, এখানে বাক্যটাই শেষ করা যাবে না। পারতেছেন না? আচ্ছা, আমি লিখে দিচ্ছি এটা, হ্যাঁ, নো প্রবলেম, আমি লিখে দিচ্ছি। দেখেন স্যার, আপনারা এই দেখেন, জানার শেষ না থাকায়, জানার শেষ না থাকায়, দেখছেন আমি অসমাপিকা করার জন্য অন্তস্থ আনছি, দেখছেন অসমাপিকা করার জন্য আমি অন্তস্থ আনছি। জানার শেষ না থাকায় জানার চেষ্টা বৃথা, জানার চেষ্টা বৃথা। কথাটা বুঝতে পারছেন? মানে জানার যেহেতু কোনো পরিধি নাই, এই জন্য জানার শেষ না থাকায় জানার চেষ্টাটাই বৃথা। কথাটা বুঝতে পারছেন? যেমন দেখেন, তোমার পিছে ঘুরছি, লাভ হয় নাই, তাহলে কি হবে? তোমার পিছে ঘুরেও লাভ হয়নি, এই টাইপের কথাবার্তা। আচ্ছা, যেমন দেখেন, লেখাপড়া করছি, পাশ করছি, একটা বাক্য। লেখাপড়া করেছি, পাশ করেছি, এটা তো একটা যৌগিক বাক্য, ঠিক না? লেখাপড়া করেছি, পাশ করেছি, এটাকে সরল করেন তো। লেখাপড়া করে পাশ করেছি, স্যার করে পাশ করেছি অতীতকাল না, দেখেন খেয়াল করেন, লেখাপড়া করে পাশ করেছি এটা দিলেও হবে। তারপর দেখেন, লেখাপড়া করায় পাশ করেছি, দুইটাই রাইট। লেখাপড়া করে পাশ করেছি, লেখাপড়া করায় পাশ করেছি, দুইটাই রাইট, ঠিক আছে। স্যার এই বাক্যটাই তো যৌগিক বাক্য, আমি এখানে কিন্তু আনবো কেন? এই বাক্যটাকে আমি সরলে কনভার্ট করতেছি, বুঝতে পারছেন? এটাকে আমরা সরলে কনভার্ট করছি, এটা যৌগিক বাক্য না? জানার কোনো শেষ নেই, একটা বাক্য শেষ, জানার চেষ্টা বৃথা আরেকটা বাক্য শেষ। এটা সরল যৌগিক বাক্য না? যৌগিকটাকে তো আমরা সরল করলাম ওইখানে। এবার এটা করেন স্যার, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? হ্যাঁ, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? না খেলে তো, দেখেন খেয়াল করেন, বুলবুলি ধান খেয়ে ফেলছে, বুলবুলি ধান খেয়ে ফেলছে, অতীতকালে হয়ে গেছে। হ্যাঁ রাইট, এই তো না আমি ওর মতো সুস্মিত, আচ্ছা যাই হোক। হ্যাঁ, বুলবুলি ধান খাওয়ায়, কি বলা হচ্ছে দেখেন, বুলবুলি ধান খাওয়ায়, খাজনা দিব কিসে? অতীতকাল না? অতীতকাল না? বুলবুলি ধান খাওয়ায়, খাজনা দিব কিসে? আচ্ছা, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এটা তো একটা যৌগিক বাক্য ছিল। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এটাকে আমরা ইয়া করি স্যার, সরল করেন। হ্যাঁ, দেখছেন, এই গুড রাবিয়া, সে না আশায়, কি বলা হচ্ছে? সে না আশায়, সে না আশায় কিছু ভালো লাগে না। কথাটা কি বুঝতে পারছেন? গুড। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, নর্মালি আমরা বলতে পারবো মেঘের কোলে রোদ হাসায়, বাদল টুটে গেছে, ঠিক না? মানে মেঘের কোলে রোদ হাসায় বা মেঘের কোলে রোদ আসায়, বাদল টুটে গেছে, শেষ। কথাটা কি বুঝতে পারছেন? সরল বাক্যের মধ্যে যেটা অসমাপিকা ক্রিয়া থাকবে, যৌগিক বাক্যের মধ্যে সেটাকে আমরা সমাপিকা করে দিব, ঠিক না? আর সরল বাক্যের মধ্যে হলো, সত্য ও অন্তস্থ এগুলো থাকলে যৌগিক বাক্য আমরা কি করে দিব? কিন্তু করে দিব, ঠিক আছে। যেমন দেখেন, ওই যে একটা বাক্য, চেষ্টা করেও লাভ হবে না, চেষ্টা করেও লাভ হবে না। যেমন এই যে আপনারা অনেকে আছেন ক্লাসের মধ্যে চিন্তা করেন, আমি যতই চেষ্টা করি বাংলা কিছুই বুঝবো না। আমি যুদ্ধ করার আগেই চিন্তা ভাবনা হচ্ছে কোন দিকে পালায় যাবে, ঠিক আছে। এই যে এটাকে ইয়া করেন তো, যৌগিক করেন।
চেষ্টা করো, লাভ হবে না। কার লাভ হবে না? আমার লাভ হবে না। তাহলে কি চেষ্টা করব কিন্তু লাভ হবে না, চেষ্টা করব কিন্তু লাভ হবে না। ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন আমার কথাটা? চেষ্টা করলেও লাভ হবে না, এটা তো সরল বাক্য। চেষ্টা করব কিন্তু লাভ হবে না, ঠিক আছে? এটা কি যৌগিক বাক্য না? কথা তো সেম। আমি তো হয়নি বলি নি স্যার, আমি কি অতীতকাল দিছি? আমি কি অতীতকাল দিছি না ভবিষ্যৎকাল দিছি সাদিয়া? এই তো পারবেন। হ্যাঁ, চেষ্টা করব কিন্তু লাভ হবে না। তাহলে সরল থেকে যৌগিকটা বুঝতে পারছেন তো? না লেখেন, এই যে লোকটা চোর হলো ইমানদার, এটা লিখলাম। লোকটা চোর হলো ইমানদার। করেন তাহলে। হ্যাঁ, লোকটা চোর কিন্তু কি ইমানদার। বুঝতে পারছেন? তাহলে কি লোকটা চোর হলো ইমানদার, এটা হচ্ছে সরল বাক্য। লোকটা চোর কিন্তু ইমানদার, এটা হচ্ছে যৌগিক বাক্য। ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন? পানির মতো সহজ। এইবার আমরা দেখেন স্যার, সরল থেকে যৌগিকে রূপান্তর, যেটা আমরা একটু আগে করে আসছি। ঠিক আছে, দেখেন, ভালো খেলা সত্য সাকিব পুরস্কার পায়নি। দেখছেন, সাকিব ভালো খেলেছে কিন্তু পুরস্কার পায়নি। এটা আমরা হচ্ছে উদাহরণ দিয়ে দেখাইছি, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। এগুলা পরীক্ষার হলে গেলে পারবেন না কেন? এখন যদি পারেন, পরীক্ষার হলে গেলে পারবেন না কেন? কারণ পরীক্ষার হলে যাওয়ার আগে এনাফ প্র্যাকটিসটা করেন না, ঠিক না? এবার আমরা জটিল বাক্য পড়ব। 30 সেকেন্ড ব্রেক দিলাম আপনাদেরকে, দেখি কি অবস্থা আপনাদের। স্যার 3 নম্বরটা বুঝাই দিব। কোন 3 নম্বরটা স্যার? আমি বুঝলাম না কোন 3 নম্বরটা। 1 2 3 এলাম, দেখলাম, জয় করলাম। স্যার 3টা ফাইনাইট ভার্ব, এসে দেখে জয় করলাম, একটা ফাইনাইট ভার্ব হয়েছে না? আমার ওয়েবসাইট থেকে লাল সালো পড়তেছেন? ওকে, এবার আমরা দেখব হচ্ছে জটিল বাক্য নিয়ে। একেবারে সহজ জটিল বাক্য। আচ্ছা, জটিল বাক্যটা বুঝার আগে একটা জিনিস বুঝে নেন। আপনারা ইংরেজি একটু দেখাই দিই স্যার। 2টা শব্দ ইংরেজি করবেন আমারে। আমি যদিও ভুল লিখবো ইংরেজিগুলা, ঠিক আছে? ঠিক আছে, বুলবুলি ধান খেয়ে ফেলার কিসের উদাহরণ? কি জানি আপনারা কি পড়ছেন, আল্লাহই জানে। বাক্যটা হচ্ছে স্যার, হোয়াট ইজ ইউর নেম। এটার অর্থ তো পারেন, ঠিক না? হোয়াট ইজ ইউর নেম, এটার অর্থ সবাই পারে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে আসেন, হোয়াট ইউ আর বা হোয়াট এভার ইউ আর, যাই হোক আমি ভুল লিখতেছি আর কি। হোয়াট ইউ আর, আই ডোন্ট কেয়ার। নেভার মাইন্ড, যেহেতু আমি ইংলিশে লিখতেছি এখানে ভুল হইতেই পারে। আচ্ছা, একটু খেয়াল করেন তো, আমাকে দ্বিতীয় বাক্যটার অর্থটা বলেন তো স্যার। আমাকে দ্বিতীয় বাক্যটার অর্থ দেন। তুমি যাই হও না কেন আমি তোমারে কেয়ার করি না। গুড, মানে অ্যান্সারটা তাহলে কি হচ্ছে বলেন তো? তুমি যাই হও, তুমি যাই হও কি আমি তোমারে গনি না, আই ডোন্ট কেয়ার। এই তো এরকম বাক্যটা হয়েছে। অথচ আচ্ছা, এইটার বাক্যটার অর্থ কি? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম যা, এটা বলি আমরা না? তোমার নাম কি? কি তোমার নাম কি না তোমার নাম যা? দেখেন, এখানেও হোয়াট, এখানেও হোয়াট। এই জায়গায় আপনারা অর্থ করতেছেন কি দিয়ে, আর এই জায়গায় অর্থ করতেছেন যা দিয়ে। কারণ কি স্যার? কি 2 জায়গায় কিন্তু হোয়াট। এক জায়গায় আপনি অর্থটা দিচ্ছেন হচ্ছে ইন্টারগেটিভ, আরেক জায়গায় অর্থ দিচ্ছেন হচ্ছে আপনি কি যে রিলেটিভ প্রোনাউন টাইপের, ঠিক না? নিচেরটা প্রশ্ন না। আমার জটিল বাক্য করার জন্য এই জিনিসটা দরকার, ঠিক আছে? জটিল বাক্যের জন্য আমরা একটু উদাহরণ দেখি, আরো তাহলে সুবিধা হবে। ধরেন এই যে হোয়াট, হোয়াট অর্থ কি হইতে পারে? কি হইতে পারে, আবার কি যা হইতে পারে। আমাদের দরকার হচ্ছে রিলেটিভ প্রোনাউন টাইপের দরকার। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তারপর ধরেন হোয়েন। হোয়েন অর্থ কি? কখন হইতে পারে, আবার কি হইতে পারে বলেন তো? যখন হইতে পারে।
হোয়ার ইংরেজিতে কি কোথায় হইতে পারে, আবার কি বলেন তো যেখানে হইতে পারে। আমার কথাটা কি বুঝতে পারছেন? তারপর ধরেন হাউ, ইংরেজিতে এটা কি হইতে পারে, কিভাবে হইতে পারে, আর বাংলায় কি হইতে পারে বলেন তো যেভাবে। আমার জটিল বাক্যে করতে, জটিল বাক্যের জন্য আমার কি দরকার জানেন, এই জিনিসগুলো দরকার। জ দিয়ে যে শব্দগুলো আছে, কথাটা কি বুঝতে পারছেন? আমার কোন জিনিসগুলো দরকার? জ মানে সাপেক্ষ সর্বনাম বা আমরা রিলেটিভ প্রোনাউন যাই বলি না কেন, আমার এইটাই দরকার, ঠিক আছে? আমার কি না। আসেন আমরা একটা বাক্য লিখি, যেমন দেখেন আমি মাঠে খেলবো, আমি মাঠে খেলবো, এটা কোন বাক্য বলেন তো স্যার? সরল বাক্য, ঠিক না? আমি মাঠে খেলবো, এটা একটা সরল বাক্য, এটা কোনো ঝামেলা নেই। আচ্ছা আমি একটা সাবজেক্ট না, আমি তোমার একটা সাবজেক্ট, ঠিক না? এটাকে জটিল করতে পারি আমরা কয়েকভাবে, দেখেন দুইভাবে আমরা জটিল করবো। দেখেন যে মাঠে খেলবে, সাবজেক্টটাকে চেঞ্জ করে দিলাম, দেখছেন? যে মাঠে খেলবে সে আমি, শেষ, হয়েছে বাক্য। যে মাঠে খেলবে সে আমি। এবার দেখেন অ্যাডভার্বটাকে চেঞ্জ করে দেব, দেখেন আমি যেখানে খেলবো তা মাঠ, হয়েছে? জটিল বাক্য। কথাটা বুঝতে পারছেন? আমি সাবজেক্টকে চেঞ্জ করতে পারি, আমি ভার্বকে চেঞ্জ করতে পারি, অবজেক্ট চেঞ্জ করতে পারি, অ্যাডভার্ব চেঞ্জ করতে পারি, যা মন চায় আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? ধরেন এই দেখেন স্যার, লিখলাম যে কি দেওয়া যায়, আমার নাম রফিক, ধরেন আমার নাম রফিক, ওকে। এবার দেখেন স্যার আমার নাম রফিক, তাহলে এবার করেন তো স্যার, খুব সহজভাবে করেন তো স্যার। এই যে যার নাম রফিক, যার নাম রফিক সে আমি, হইছে? হইছে না? আবার ধরেন আমি লিখলাম আমার নাম যা, আমার নাম যা তা হচ্ছে রফিক, পারবেন না? মানে আমি এটা সিম্পলি দেখাচ্ছি যে কিভাবে একটা শব্দ থেকে অনেকগুলো কিছু করা যায়, ঠিক আছে? আমি ভাত খাবো, তাহলে এবার করেন তো স্যার আমি ভাত খাবো, এটারে করেন তো দেখি, আমি ভাত খাবো, করেন। যে ভাত খাবে, হ্যাঁ যে ভাত খাবে, দুইটা বাক্য করতে হবে আমাকে। যে ভাত খাবে সে আমি, আমি যা খাবো তা ভাত, শেষ। পানির মতো সহজ, পারবেন না? স্যার আমি সে বাক্যটা কি কমপ্লিট হয়েছে জেসমিন? আমি সে যে রফিক, এটা হবে বাক্য কমপ্লিট হয়েছে বলেন? জটিল বাক্য অনেকভাবে করা যায়, ঠিক আছে? জটিল বাক্য অনেকভাবে করা যায়। যেমন দেখেন একটা শব্দ, কখন, যখন, তখন, যে, সে, যারা, তারা, যেভাবে, সেভাবে, যেমনে মন চায়, যদি, তবে, ইত্যাদি ইত্যাদি। ধরেন দেখলাম পুরান চাল ভাতে বাড়ে, পুরান চাল ভাতে বাড়ে। আর এইটা আমি একটু অন্যভাবে করলাম, দেখেন আচ্ছা পুরান, এটা টাইম বোঝায় না? পুরান হওয়ার জন্য একটা টাইম লাগে না? তাহলে এবার করেন তো স্যার, দেখেন আমি অন্যভাবে করতেছি, চাল যখন পুরান হয়, চাল যখন পুরান হয় তখন তা ভাতে বাড়ে, পারবেন? শেষ। বা যে চাল ভাতে বাড়ে তা পুরান চাল, যেমনি মন চায় আপনি করতে পারেন। যে চাল, চাল যখন পুরান হয় তখন ভাতে বাড়ে, বা যে চাল ভাতে বাড়ে তা হচ্ছে পুরান চাল, যেভাবে মন চায় আপনি বাড়ায় দিয়ে, ঠিক আছে? মানে আমার এইটা বোঝানোর উদ্দেশ্য যে আমি এটাকে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব যে কোনো ভাবে হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। কথাটা কি বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ। এইবার দেখেন স্যার এই জিনিসটা আমি এখানে দেখেন স্যার, জটিল বাক্য, যে বাক্যে একটা প্রধান বা একটা কি, এটাকে আমরা কি বলি, এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, পড়ছেন না? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের অধীনে অনেকগুলা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। আপনার ইংরেজিতে ক্লজ যেটা পড়ছেন ওইটাই আমরা বাংলাতে একটু অন্যভাবে লিখছি, যে কি একটা খণ্ড বাক্যের অধীনে একাধিক আশ্রিত বাক্য থাকে, ঘোড়ার ডিম ইত্যাদি ইত্যাদি। দেখেন জটিল বাক্য, দেখেন জটিল বাক্যের মধ্যে কি কি থাকতে হয় বলেন তো, কি কি রাখতে হবে? যে, সে, যখন, তখন, যারা, তারা, যেভাবে, সেভাবে, ইত্যাদি ইত্যাদি করতে হয়। যে, সে, যখন, তখন, যারা, তারা, এগুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে? আরেক ধরনের জটিল আছে, ওটা এখন দেখাবো না, ওটা আর একটা বিষয়।
আচ্ছা এবার দেখেন স্যার, বাংলাদেশ রবিবার সন্ধ্যায় মিরপুরে ভারতের সাথে ক্রিকেট খেলবে। বাংলাদেশ রবিবার সন্ধ্যায় মিরপুরে ভারতের সাথে ক্রিকেট খেলবে। এবার দেখেন স্যার, যারা বাংলাদেশটাকে চেঞ্জ করছে দেখছেন, যারা রবিবার সন্ধ্যায় ভারতের সাথে ক্রিকেট খেলবে তারা বাংলাদেশ, একটা গেল। এবার দেখেন রবিবারটাকে চেঞ্জ করছি, বাংলাদেশ যেদিন খেলবে দেখছেন চেঞ্জ করতেছি প্রত্যেকটা। ফার্স্টে কি সাবজেক্ট চেঞ্জ করছি দেখছেন, পরেরটা কি অ্যাডভার্ব চেঞ্জ করছি, যখন দেখছেন চেঞ্জ করছি, অ্যাডভার্ব চেঞ্জ করি। বাংলাদেশ সন্ধ্যায় যেখানে দেখছেন, একটা শব্দকে আমরা কতভাবে চেঞ্জ করতে পারি দেখছেন, সবগুলোই জটিল বাক্য, আমাদের সবগুলোই হচ্ছে জটিল বাক্য। কথাটা কি বুঝতে পারছেন? সেম দেখেন, রফিক সকালে স্কুলে যায়, রফিক যে সকালে স্কুলে যায় সে রফিক। রফিক যখন স্কুলে যায়, যখন রফিক যখন স্কুলে যায় তখন সকাল। রফিক সকালে যেখানে যায় সেটা স্কুল। শেষ। পারিবেন স্যার? অথচ দিয়েন, সমস্যা কি? পারবেন? পানির মতো সহজ। বাচ্চা বলাবানের পড়া এগুলো। যদি অ্যাডমিশনে আবার বাংলার প্রস্তুতি নিতে হয়, ঠিক আছে, অ্যাডমিশনের সাথে এটা হচ্ছে একটা বাক্য আর একটা বাক্য ডিপেন্ডেবল। ডিপেন্ডেবল কেমন বুঝে নেন? ধরুন আমি লিখলাম দেখেন, যে সকালে স্কুলে যায়, শুধু একটু বললাম, বাক্য কমপ্লিট হয়েছে স্যার? বলেন। আচ্ছা, রফিক যখন স্কুলে যায়, বাক্য কমপ্লিট হয়েছে? মানে এই যে যিনি, তিনি, যে, সে, যারা, তারা, এটার জন্য একটা বাক্য আর একটা বাক্যের উপর নির্ভর করতেছে। কথাটা কি বুঝতে পারছেন? ওই জিনিসটাই হচ্ছে আমরা এখানে বললাম। আচ্ছা এবার আরেকটা জিনিস দেখাই স্যার, জটিল করার ক্ষেত্রে। স্যার এটা জটিল করার ক্ষেত্রে যদি লজিক্যাল কোনো বিষয় হয়, লজিক্যাল ফ্যাক্ট, লজিক্যাল মানে বুঝছেন তো, যৌক্তিক কোনো বিষয় যদি হয়, লজিক্যাল ফ্যাক্ট, তাহলে সাধারণত সেই ক্ষেত্রে যদি শব্দটা ব্যবহার করি আমরা। যদি কোনো বিষয় যদি যৌক্তিক হয় তাহলে সেখানে আমরা যদি শব্দটা ব্যবহার করি। যদি আমরা ইলজিক্যাল কোনো ফ্যাক্ট ব্যবহার করি, ইলজিক্যাল মানে অযৌক্তিক কোনো কিছু যদি ব্যবহার করি, অযৌক্তিক, ঠিক আছে, তাহলে সেখানে আমরা যদিও বা যতই এই শব্দগুলো আমরা ব্যবহার করি। যই তো লিখে ফেলছি, যতই। আর যদি পাস্ট লজিক্যাল, পাস্ট লজিক্যাল মানে বুঝছেন তো, অতীত কাজ কিন্তু কি হয়ে গেছে, অতীত চলে গেছে, পাস্ট লজিক্যাল যদি হয়, তাহলে যেহেতু শব্দটা আমরা ব্যবহার করি, আমরা কিছুই বুঝি নেই। আসেন শুরু করি আমরা। ধরেন লজিক্যাল ফ্যাক্ট, যেমন দেখেন, পরিশ্রম করলে সফল হবে, পরিশ্রম করলে সফল হবে, দেখছেন দুইটাই পজিটিভ বাক্য। এখন দেখেন তো, এটা একটা যৌক্তিক কথা কিনা বলেন তো, পরিশ্রম করলে সফল হবে, যৌক্তিক না? তাহলে আমরা কিভাবে করবো বলেন তো স্যার? একবারে ইজি, হ্যাঁ, যদি পরিশ্রম করো তাহলে সফল হবে, ঠিক আছে। এবার দেখেন ইলজিক্যাল বুঝবেন কিভাবে জানেন? ইলজিক্যাল আপনাদের মনে আছে যে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়াইছিলাম কিন্তু দিয়ে, ওই টাইপের আপনাদেরকে পড়াইতে গেছি, অ্যাডভান্স এবং অ্যাডমিশন দুইটাই পড়াই গেছে, ওইটা আমার জন্য আরো কাল হয়ে দাঁড়াইছে, ঠিক আছে। হ্যাঁ আমরা বুঝি না, পজিটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু পজিটিভ, এরকম পজিটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু পজিটিভ। দেখেন যেমন দেখেন স্যার, পরিশ্রম করলেও লাভ হবে না, কেউ আপনারা বললো হ্যাঁ তুই বেটা তুই পরিশ্রম করলেও লাভ হবে না, পরিশ্রম করলেও লাভ হবে না। দেখেন প্রথম বাক্যটা পজিটিভ, পরিশ্রম করার কথা, পরের বাক্যটা নেগেটিভ। এবার এটারে করেন তো স্যার, পরিশ্রম করলেও লাভ হবে না, কি হবে স্যার? যদিও পরিশ্রম করো কোনো লাভ নাই, ঠিক না? অথবা আমরা কি লিখতে পারি, যতই পরিশ্রম করো কোনো লাভ নাই। আগে একটা মানে অ্যাড আসছিল, যতই চাপাচাপি করো কোনো লাভ নেই, এই টাইপের। আমরা বলি না এরকম, অনেক সময় দেখবেন যে আমাদের গার্ডিয়ানরা বলে যতই লেখাপড়া করো কোনো লাভ নেই, চান্স পাবি না, এই টাইপের। যতই পরিশ্রম করো বা যদিও পরিশ্রম করো কোনো লাভ হবে না। আচ্ছা এবার দেখেন স্যার, হ্যাঁ এরপরটা দেখেন, যেহেতু দিয়ে, যেমন কি দেওয়া যায় বলেন তো স্যার? পরিশ্রম করেছি, সফল হয়েছি, করেন এটা দেখি, করেন তো স্যার, কি হবে এটা? যেহেতু পরিশ্রম করছি তাই সফল হয়েছি। কি পারবেন না? কোথায় যদি ব্যবহার করি, কোথায় আমরা যদিও, কোথায় যতই ব্যবহার করি, পারবেন না?
স্যার একটা বাক্যের পরে কমা দিবেন। যেহেতু সেহেতু বা যেহেতু তাই যাই দেন, কোন সেহেতু দিতেই হবে এমন না, তাই দিলেও চলবে। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ, বুঝা গেছে বিষয়টা। এই জিনিসটাই দেখেন আমি এখানে এই যে একটু অন্যভাবে দেখছেন, বাক্যটা যদি যৌক্তিক হয়, দেখছেন এটা লিখছি, যদি যৌক্তিক হয় তাহলে শব্দটা কি হয়, যদি শব্দটা হয়, দেখছেন এই যে বাক্যটা যদি অযৌক্তিক হয় তাহলে যদিও যতই এ শব্দটা হয়। ঠিক আছে, এই টাইপের এই বাক্যটা এখানে লিখছি। আচ্ছা স্যার, রেডি? এই দেখেন প্র্যাকটিস কমন, সব কমন, এগুলো সব কমন পড়বে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে, আপনারা অনেকেই লেখেন ভাই, আমি আসলে আপনাদেরকে অনেক সময় জেনজির জায়গায় গেঞ্জি বলি এই কারণেই আর কি। আমি আপনাদেরকে মনে একটা শিট দিছি, আপনাদেরকে স্লাইডে দিছি। এখানে স্লাইডের যে এক্সাম্পলগুলো, শিটের যে কোশ্চেনগুলো, এইগুলো সব বোর্ডের কোশ্চেন। কিন্তু ওই পাশ দিয়া বোর্ড না লিখলে আপনারা বিশ্বাসই করতে চান না এটা বোর্ডের কোশ্চেন। ধরেন আমি প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে বা সমাসের ক্ষেত্রে যদি বলি, আপনারা টেস্ট পেপারে দেখবেন কোশ্চেন হচ্ছে ছোট্ট একটা পৃষ্ঠা, মানে একটা শব্দ, রেফারেন্স হচ্ছে 6 লাইনের। আপনি কি ওই 6 লাইন রেফারেন্স জেনে আপনার কোনো লাভ আছে? আমার বলেন তো। এখানে মানে আপনার বইওয়ালারা আমরা বুঝি না। রেফারেন্স যদি আমি দিতে চাই তাহলে দেখা যায় যে বইটা হচ্ছে, ধরেন যে শিটটা হচ্ছে আপনার সর্বোচ্চ 10, মনে করেন যে 15 পৃষ্ঠা হবে, রেফারেন্স সহ দিলে আমার ওটা হয়ে যাবে 45 থেকে 50 পৃষ্ঠা। তখন আর পড়তে মন চাবে? বলেন তো। এই যে আপনারা একটা জিনিস মজার কথা বলি, আপনারা অনেকে বই কিনছেন না, সেকেন্ড পেপারের বই, সেকেন্ড পেপারের এই যে এই মোটা মোটা দেখছেন না, ভাষা শিক্ষা কি কি জানি, অনেকে হয়তো কিনছেন। কোনো দরকার নাই ইন্টারমিডিয়েটে বাংলা সেকেন্ড পেপার বইয়ের, কোনো দরকার নাই ইন্টারমিডিয়েটে। আমাদের যে লেকচার স্লাইডগুলো দিব এগুলা থেকেই মোটামুটি সব কমন পড়ে যাবে, এগুলা থেকেই। হ্যাঁ, রচনা ভাই, রচনা কি আপনারা মুখস্থ করেন? বলেন, রচনা কি মুখস্থ করেন? তারপর রিটেন পার্ট যেটা আছে এগুলো কি মুখস্থ করে মানুষ, না এটা আইডিয়া নেয়? কিন্তু ঠিকই মনে করেন শুরুতেই এই মোটা 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 বইগুলো কিনছেন, কিনে ওগুলো পড়ছেন, যাক অ্যাজ ইউর খায়েশ। কিছুই বুঝেন না বইয়ে, কিন্তু কিনছেন, কিছুই বুঝেন না। এই দেখেন স্যার, এই যে সরল থেকে জটিল করতে, দেখেন সুখবরটা পেয়ে সে আনন্দিত, যখন সে সুখবরটা পেয়েছে তখন সে আনন্দিত হয়েছে। দেখছেন, আপনি আরো অনেকভাবে করতে পারেন, আপনি আরো অনেকভাবে করতে পারেন। বিদ্বান হলেও তার মধ্যে অহংকার নেই। দেখেন তো, এটা একটা অযৌক্তিক কথা না, মানে কন্ট্রাডিক্টরি না? বিদ্বান পজিটিভ, অহংকার নেই নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু পজিটিভ, শেষ। যদিও তিনি বিদ্বান, তার অহংকার নেই। এগুলো প্র্যাকটিস করতে পারবেন স্যার? প্র্যাকটিস করতে পারবেন? শেষ, টপিক শেষ। আরেকটা ধরনের জটিল আছে সাবজাংটিভ টাইপের, এটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি না, মাফও চাই, দোয়াও চাই, অ্যাডভান্স পড়ায় বিপদে পড়তে চাই না। অ্যাডমিশন টেস্টে যখন লাগবে আপনাদের বাংলা, তখন দেখেন। তখন সরল থেকে যৌগিক, তার জ্বর হওয়া সত্ত্বেও সে খেলেছে। ঠিক আছে, দেখেন, তার জ্বর হয়েছে তবু সে খেলেছে। জন্মিলে মরিতে হবে, ঠিক আছে, জন্ম নিয়েছে তাই মরতে হবে, এই টাইপের। ধনীরা প্রায় কৃপণ হয়, ঠিক আছে, এটা যৌগিক করবে কি, তারা ধনী কিন্তু কৃপণ, এই টাইপের। ওকে, শেষ। সরল জটিল যৌগিক কমপ্লিট হয়েছে? সরল জটিল যৌগিক কিছুটা কমপ্লিট হয়েছে? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখব হচ্ছে অর্থ অনুসারে বাক্য। আপনাদের 2 মিনিটের ব্রেক, অনলি 2 মিনিটের ব্রেক। হ্যাঁ, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পাবেন, ভয়ের কিছু নেই স্যার। যেহেতু জন্মেছি তাহলে এটা জটিল হবে স্যার। আচ্ছা স্যার, অর্থ অনুসারে বাক্য একেবারে সহজ। অর্থ অনুসারে বাক্য পানির মতো সহজ। বিবৃতিমূলক, প্রশ্নবোধক। আমার পরীক্ষায় কি কি আসবে জানেন? এই যে এইটা, এইটা, এই 3টা আসবে, শেষ, আর কিছুই না। আপনারা পড়ছিলেন মনে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, তারপরে কি অপটেটিভ, টপটেটিভ, বোরাটিভ, কি কি জানি আছে না? ওই জিনিসগুলো আসেন। বিবৃতিমূলক, এই দেখেন, শুরু করি আমরা। বিবৃতিমূলক বা এটা আরেকটা নাম হচ্ছে নির্দেশাত্মক। সাধারণত বিবৃতিমূলক দিয়ে পরিচিত। বিবৃতিমূলক, বিবৃতিমূলক বাক্য কাকে বলা হয় বলেন তো? যেই বাক্যে কোনো সংবাদ দেওয়া হয়। কি বলা হচ্ছে দেখেন স্যার,
যে বাক্যে কি করা হয়, কোনো সংবাদ দেওয়া হয়, সংবাদ দেওয়া হয়, সেটাকে আমরা বলি হচ্ছে বিবৃতিমূলক। কি বললাম, যেই বাক্যে কোনো সংবাদ দেওয়া হয়, এটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে, এটা অ্যাফার্মেটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। অ্যাফার্মেটিভ মানে কি স্যার, যে বাক্যের মধ্যে না বোধক কোনো কিছু থাকে না। অ্যাফার্মেটিভ মানে কি স্যার, যেই বাক্যের মধ্যে না বোধক কিছু থাকে না, সেটাকে বলি হচ্ছে কি আমরা অ্যাফার্মেটিভ। আর নেগেটিভ কাকে বলে, যে বাক্যে না বোধক শব্দ থাকে, না, নেই, এই শব্দগুলো থাকে। কথাটা কি বুঝতে পারছেন? না, নেই, এই শব্দগুলো যদি থাকে সেটাকে আমরা কি বলি, নেগেটিভ। যেমন দেখেন কি দেওয়া যায়, বাংলাদেশ, বাংলাদেশ জিতেছে, এটা কি একটা বলেন তো স্যার? এটা তো একটা সংবাদ দিচ্ছে আপনাকে, ঠিক না? এটা কোন ধরনের বাক্য বলেন তো? এটা একটা বিবৃতিমূলক বাক্য, অ্যাফার্মেটিভ। এটাকে আমরা নেগেটিভ করবো কিভাবে বলেন তো? বাংলাদেশ কি বিডি হারেনি, এই তো। এগুলো একেবারে সহজ, এটা কিছু না। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স বুঝেন তো? যেমন ছেলেটা সত্য বলছে, ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, বিবৃতি নেগেটিভটা কি বলতে পারি, ছেলেটি মিথ্যা বলছে না, এটা আমরা নর্মালি পারি। এখন একটা জিনিস মনে রাখবেন স্যার, এই অস্তিবাচক থেকে নেতিবাচক করতে গেলে আমাদের যে রুলসটা মনে রাখতে হবে, অস্তি টু নেতি, অস্তিবাচক থেকে নেতিবাচক করতে গেলে 1 নম্বর রুলস হইতে পারে আমাদের, সেটা হচ্ছে বিপরীত শব্দ প্লাস না। কি বললাম? বিপরীত শব্দ প্লাস না, অস্তিবাচক থেকে নেতিবাচক। যেমন দেখেন, ধরেন যে শব্দ সে চলতে লাগলো, সে চলতে লাগলো, ঠিক আছে। এখন চলতে থাকা বা চলতে থাকলো, এটার বিপরীত কি বলেন তো? চলতে থাকা বা চলতে লাগা, এটার বিপরীত শব্দটা কি বলেন তো? হ্যাঁ, হ্যাঁ, চলতে লাগলো, সে থেমে নেই, শেষ। আমরা কিভাবে বলতে পারি বলেন তো? সে থেমে নেই। কত সহজ দেখছেন? একই, যেটার বিপরীত শব্দ আছে, যেটার বিপরীত শব্দ আছে। যেমন দেখেন, সে ডিস্টার্ব করলো বা সে বিরক্ত করছে, সে বিরক্ত করছে, যেমন আমাদের কমেন্টের মধ্যে অনেকে আছে, ঠিক আছে। বা এই দেখেন, সে ছাপড়িপনা করতেছে, ছাপড়িপনা করছে, ঠিক আছে। এখন এটা কি, এটা একটা বিবৃতিমূলক বাক্য, ঠিক না? তাহলে এবার আমরা এটাকে কি বলি, ছেলেটা কি না, সে স্মার্ট না, সে কি দেওয়া যায়, স্মার্ট দি, হ্যাঁ, স্মার্ট আচরণ করছে না, আচরণ করছে না। তা আমরা ছাপড়ির বিপরীত দিলাম হচ্ছে স্মার্ট আচরণ, হয় না এরকম? আচ্ছা, তারপর দেওয়া যায়, দেখেন, হৈম কথাটি বুঝলো না, কথাটি বুঝলো না। এখন দেখেন স্যার, হৈম কথাটি বুঝলো না, এটারে করেন, এটার কিভাবে দেবে বলেন তো? হৈম কথাটি বুঝতে, বা কি দেওয়া যায়, হৈম, হৈম কথাটি বুঝতে অপারগ রইল, অপারগ বা ব্যর্থ হইল, হ্যাঁ, ব্যর্থ হইল, শেষ। হৈম কথাটি বুঝতে কি হইল, ব্যর্থ হইল, শেষ। মিলছে না? ব্যর্থ হইল। পারবেন? কথাটা কি বুঝতে পারছেন? পানির মতো সহজ। এখন দেখেন, যেই শব্দের বিপরীত আছে, ওইটাই নত আপনি বিপরীত শব্দ দিলেন, যেটার বিপরীতটা ওটা কি করবেন? সব শব্দের তো বিপরীত হয় না। যে এবার দ্বিতীয় রুলস, দ্বিতীয় রুলসটা হচ্ছে আমাদের ড্যাশ ছাড়া ড্যাশ না, কিছুই আমরা বুঝি নেই। দ্বিতীয় রুলসটা, ধরেন একটা বাক্য দেখেন, যে কি দেওয়া যায়, আমি ভাত খাই, আমি ভাত খাই। একটু খেয়াল করে দেখেন তো, ভাতের কোনো বিপরীত আছে? ভাতের কোনো বিপরীত আছে বলেন তো? ভাতের তো কোনো বিপরীত নাই। তাহলে আমরা কি বলবো বলেন তো স্যার? আমি ভাত ছাড়া কিছু খাই না, আমি ভাত ছাড়া অন্য কিছু খাই না, শেষ। হয়েছে না এরকম? না, আমি নোয়াখালী থাকি, ঠিক আছে, বা আমার বাড়ি নোয়াখালী, তাহলে এবার কি বলবো বলেন তো? আমার বাড়ি নোয়াখালী ছাড়া অন্য কোথাও নেই, বাস এরকম। ড্যাশ ছাড়া ড্যাশ না। পারবেন?
এই জিনিসটি আমরা এখানে দেখাচ্ছি, দেখেন স্যার। যেমন দেখেন সবাই চুপ রইল, সবাই চুপ রইল। স্যার এটা করেন তো দেখি, সবাই চুপ রইল। সবাই চুপ রইল, এটার বিপরীতটা কি? সবাই বিপরীত কি? কেউ, ঠিক না? তাহলে কি হবে? কেউ কথা বলল না, শেষ। যেমন একটা সুন্দর একটা বাক্য আছে স্যার, যে কি দেওয়া যায়, কি এটার নাম হচ্ছে আমাদের বাক্যটা, কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের মনে একটা কবিতা, কেউ কথা রাখেনি। স্যার এটা করে তো দেখি, কেউ কথা রাখেনি, এটা কি হবে? কেউ কথা রাখেনি, এটা কি করা যায় বলেন তো? হ্যাঁ, গুড রাবেয়া, সবাই কথা ভেঙেছে। সবাই কথা মানে কথা মানে এখানে প্রতিশ্রুতি, সবাই কথা ভেঙেছে বা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। পারবেন? এরকম অল্প থাকলে বেশি হয়, যেমন আমার কাছে অল্প টাকা আছে, আমার কাছে বেশি টাকা নেই, এই টাইপের। পারবেন না? ভেতরে থাকলে কি হবে? বাইরে হবে। বিপরীত শব্দ প্লাস না, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, আই থিঙ্ক। এবার দেখেন প্রশ্নবোধক বাক্য, আমি 3টা বাক্য পড়াবো, সবগুলো পড়াবো না। প্রশ্নবোধক বাক্যের রুলসটা একটু ভালো করে দেখেন। যদি কোনো অস্তিবাচক বাক্য হয়, যদি কোনো অস্তিবাচক বাক্য হয়, সেটা রুলসটা কি? কি প্লাস না। আপনারা ট্যাগ কোশ্চেন পড়ছেন সুমন স্যারের কাছে বা ফাহাদ স্যারের কাছে, বা পড়ছেন তো এক সময়, ট্যাগ কোশ্চেন পড়ছেন না? জাস্ট ট্যাগ কোশ্চেন, জাস্ট ট্যাগ কোশ্চেন। এটা মানে যদি অস্তিবাচক বাক্য হয়, যদি অস্তিবাচক বাক্য যদি হয়, তাহলে কি প্লাস না মানে উল্টা। আর যদি নেতিবাচক বাক্য হয়, তাহলে শুধু কি। বুঝতে পারছেন? অস্তিবাচক বাক্য হলে কি প্লাস না, আর নেতিবাচক হলে কি হবে? শুধু কি। যেমন দেখেন, পুলিশের লোক জানিবে না, পুলিশের লোক জানিবে না, এটাকে ইয়া করেন তো স্যার, পুলিশের লোক জানিবে না। হ্যাঁ, এটা করেন তো, প্রশ্নবোধক করেন। হ্যাঁ রাইট, এই তো গুড। পুলিশের লোক জানিবে কি? পুলিশের লোক জানিবে কি? বাস, পানির মতো সহজ। আমি ভাত খাবো, কি হবে? আমি ভাত খাবো, আমি কি ভাত খাবো না? যেমন এই যে এই লাইনটার একটা ব্যাখ্যা করেন তো দেখি, পারেন কিনা। এটা আমাদের ছিল এক জায়গায়, সরস্বতী বর দিবেন কি? এটার একটা প্রশ্নবোধক বাক্য, এটাকে বিবৃতিমূলক করেন তো। সরস্বতী বর দিবেন কি? হ্যাঁ, এটা বিলাসী গল্পের মধ্যে আছে, কি হবে এটা? সরস্বতী বর দিবেন না, গুড। কি হবে? সরস্বতী বর দিবেন না। পারবেন? প্রশ্নবোধকটা করতে পারবেন? প্রশ্নবোধক করতে পারবেন? জাস্ট ট্যাগ কোশ্চেন। আর আজকে একটা জিনিস জানা রাখি স্যার, আজকে আমাদের কোনো ব্রেক থাকবে না। আমরা হয়তো 4:20 পুরো ক্লাসে শেষ করে দিব আমরা। হ্যাঁ, আজকে ব্রেক থাকবে না। আপনারা যারা নামাজ পড়তে যাওয়ার নামাজ পড়তে যান, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা হয়তো 4:20 বা 4:30টার মধ্যে শেষ করে দিব আপনাদের। ওকে, এবার আসেন অনুজ্ঞা। পানির মতো সহজ স্যার। অনুজ্ঞা মানে কি জানেন স্যার? অনুজ্ঞা মানে কি বলেন তো? অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ। অনুজ্ঞা মানে কি? আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি ইত্যাদি, ঠিক না? এটাকে আমরা কি বলি? অনুজ্ঞা। আচ্ছা এখন বলেন তো স্যার, কাল কয় প্রকার? কাল, ইহকাল, পরকাল, ইন্তেকাল, এরকম কিছু। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কাল তাহলে কয় প্রকার? 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আচ্ছা এবার বলেন তো, পুরুষ কয় প্রকার? কা পুরুষ, বীর পুরুষ। পুরুষ কয় প্রকার? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, আর কি? নাম পুরুষ। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, আর কি? নাম পুরুষ, এই না? আচ্ছা এবার বলেন তো, আপনারা একটু খেয়াল করে বলেন, অতীতকালে আপনি কোনো আদেশ দিতে পারবেন? অতীতকালে কোনো আদেশ দেওয়া যায়? অতীতকালকে নিয়ে অতীতকালে কোনো আদেশ দেওয়া যায় না, বাদ। অতীতকাল বাদ। আচ্ছা তারপর দেখেন, বর্তমানকালে আদেশ দেওয়া যায় কিনা? বর্তমানকালে আদেশ দেওয়া যায়, তীখা। ভবিষ্যৎকালে আদেশ দেওয়া যায়? ভবিষ্যৎকালেও আদেশ দেওয়া যায়,
ঠিক না? একটু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখেন তো স্যার, উত্তম পুরুষ, আপনি নিজেরে নিজে কোনো আদেশ দিতে পারবেন? পার্সন, পুরুষ মানে হচ্ছে পার্সন। আপনি নিজেরে নিজে কোনো আদেশ দিতে পারবেন? কখনোই আপনি পারবেন না, ঠিক না? আপনি দেখবেন, জানি না এটা কি ফিজিক্সের থিওরি নাকি, ধরেন আপনি হাতে একটা ব্যাট নিয়েছেন, আপনি ব্যাট নিয়ে আপনি পিড়াইতেছেন, আপনি কখনোই এত জোরে বাড়ি দিবেন না যার ফলে আপনি ব্যথা সহ্য করতে পারবেন না। দেখেন বিষয়টা, আপনি কখনোই এরকম হয় না। বা আরেকটা উদাহরণ দিই, আপনারা ক্রিকেট খেলছেন, আপনারা ছেলেরা, পুরুষ মানে পার্সন, আরে পার্সন শোনেন নাই? ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, এগুলো শোনেন নাই? আচ্ছা, দেখবেন আমরা যখন ক্রিকেট খেলায় ফিল্ডিংয়ে যখন দাঁড়াই, ধরেন আপনি একবারে শর্ট মিড উইকেট একবারে কাছাকাছি দাঁড়াইছেন, হ্যাঁ, জোরে মারছে বল, ক্যাচ ধরতে গেছেন, পায়ে লাগছে, হাতে লাগছে, মাথায় লাগছে, যাই হোক না কেন, দেখবেন যে যখন আমরা ফিল্ডিংয়ে দাঁড়াই আমাদের না ব্যথাটা এত বেশি অনুভূত হয় না, ঠিক আছে? বল কিন্তু জোরে লাগছে কিন্তু অনুভূত তেমন একটা হয় না। কিন্তু ধরেন আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে কেউ বল মারতেছে, আপনার ট্যাপ টেনিস বল আপনার পিঠে বা পায়ে লাগছে, ব্যথাটা হঠাৎ করে আসছে, দেখবেন প্রচুর ব্যথা লাগে। কেন? কারণ আপনি যখন ফিল্ডিং করতেছেন আপনি মেন্টালি কি মানে প্রিপেয়ার যে এখন বল আসবে, আমি ব্যথা পাইতে পারি, ঠিক আছে? কিন্তু আপনি যখন কি মানে অবচেতন মনে আছেন, আপনি যখন কি ক্রিকেট নিয়ে ভাবতেছেন না বা তৈরি না, তখন সামান্য একটা কিছু লাগলেও কি হয়ে যাবে বলেন তো, আপনার মারাত্মক ব্যথা লাগে। কি লাগে না এরকম? কি এটা বায়োলজি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার দেখেন যেটা বলতেছিলাম, পুরুষ মানে হচ্ছে পার্সন। উত্তম পুরুষ কি কি? উত্তম পুরুষ হচ্ছে আমি, আমরা, ঠিক না? আমি, আমরা। মধ্যম পুরুষ কি? তুমি, তোমরা। আর নাম পুরুষ কি বলেন তো? সে, তারা, ঘোড়ার ডিম ইত্যাদি নাম। আচ্ছা, এখন খেয়াল করেন, উত্তম পুরুষে আপনি নিজের নিজে কোনো আদেশ দিতে পারবেন না। উত্তম পুরুষ আপনি জীবনেও নিজের নিজে কোনো আদেশ দিতে পারেন না। প্রতিদিন রাত্রেবেলা নিয়ত করেন সকালবেলা উঠা লেখাপড়া করবেন, ঠিক না? প্রতিদিন ইয়া করেন, কিন্তু কি লেখাপড়া হয়? নিয়ত তো করেন যে কালকের থেকে ভালো করে পড়বো, কিন্তু ঘুমের থেকে উঠটাই কি প্রধানমন্ত্রীর মেসেজ আসে আপনার মোবাইলে, ঘুম থেকে উঠে একটু ফেসবুক দেখতে দেখতে মাশাল্লাহ 2-4 ঘন্টা শেষ। মধ্যম পুরুষে আদেশ দেওয়া যায় কিনা? যায়। নাম পুরুষে আদেশ দেওয়া যায়, তবে সেটাকে মধ্যম পুরুষে কনভার্ট করে নিতে হয়। নাম পুরুষে আদেশ দেওয়া যায়, তবে সেটাকে মধ্যম পুরুষে কনভার্ট করে নিতে হয়। যেমন রফিক ভালো খেল, ঠিক আছে, ফাহিম অধিক যা, এই টাইপের। এবার দেখেন, এবার বাক্যটা আমরা দেখি। ধরেন আমি লিখলাম আমি ভাত খাই, আমি ভাত খাই। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে তো আমরা জানি ফার্স্ট পার্সনকে আমরা কোনো আদেশ দিতে পারবো না, তাহলে এটাকে আমরা একটু কনভার্ট করে কি লিখতেছি বলেন তো এবার? তুমি। তুমি কি হবে? ভাত খাই হবে না খাও হবে? তুমি ভাত খাও। আর আমরা যখন কোনো আদেশ দিই, আমরা যখন কোনো আদেশ দিই তখন হচ্ছে আমরা ইয়েই করি না, কি বলে এটাকে, সাবজেক্টের নাম উল্লেখই করি না, জাস্ট ভাত খাও, সাবজেক্ট উল্লেখই করি না। ধরেন আমি বলতেছি, দেখেন, ইউ ডু ইউ ডাই, এভাবে আমরা বলি না? ডু অর ডাই, আমরা কি ইউ ডু ইউ ডাই এভাবে বলি আমরা, না ডু অর ডাই এভাবে বলি আমরা? বলেন তো স্যার, আমরা দেখেন সাবজেক্টের উল্লেখটাই আমরা করি না, ঠিক আছে? এবার দেখেন আমরা কিছু বাক্য বলি, দেখেন, ওষুধ খাও, ওষুধ খাও, একটা আদেশটা। আর যদি এটাকে বিবৃতিমূলক করতে চান, ওষুধ খেতে আদেশ করছি, এ টাইপের, ঠিক আছে? বাইরে যাবে না, একটা নিষেধ না? বাইরে যাবে না, শেষ। মানে সব কিছুর মধ্যে একটা কমান্ড ফলো করাটাই হচ্ছে কি অনুজ্ঞা। বুঝতে পারছেন? সব কিছুর মধ্যে একটা কমান্ড ফলো করে, আর সাধারণত অনুজ্ঞার মধ্যে কোনো আদেশ উল্লেখ করা হয় না। কথাটা বুঝতে পারছেন? এইটাই দেখেন স্যার, এই যে অনুজ্ঞা, আদেশ, নিষেধ, অনুরোধ, উপরোধ ইত্যাদি, সময় নষ্ট করো না, সদা সত্য বলো, ঘোড়ার ডিম ইত্যাদি। আচ্ছা, তারপর দেখেন স্যার, প্রার্থনা সূচক বাক্য। প্রার্থনা সূচক বাক্য সাধারণত আল্লাহর কাছে প্রার্থনা বোঝায়। এমন কারো কাছে প্রার্থনা বোঝায়, মানে আল্লাহর কাছে বা রাজার কাছে, যাই হোক, যে প্রার্থনা সূচক বাক্য বলতে বোঝায় হচ্ছে কি কোনো প্রার্থনা ইত্যাদি বোঝায় যেটা আপনার হাতে নাই, যেটা আপনার হাতে নাই। ধরেন আপনি দীর্ঘজীবী হন, আর আপনি চাইলে কি কাউকে দীর্ঘজীবী করে দিতে পারবেন বলেন তো? অপটেটিভ সেন্টেন্স, মহারাজের জয় হোক, কে জয় করে দিবে? আল্লাহ জয় করে দিবে, এই টাইপের। বিস্ময়সূচক বাক্য, যে কোনো বাক্যের শুরুতে কি ওয়ার্ডগুলো লাগে ধরেন, এই দেখেন, কি, বা, তারপর ধর উফ ইত্যাদি, যে এক্সক্লামেটরি যে ইয়াগুলো আছে,
এগুলো লাগালে কি হয়, বিস্ময়সূচক বাক্য হয়। আর 100% এগুলোর মধ্যে কিন্তু এই ইয়াটা দিবেন, সাইনটা দিবেন। যেমন দেখেন, আপনি হঠাৎ করে ধরেন লেখাপড়া করতেছেন, আপনার বাবা মা দেখে আমার ছেলে লেখাপড়া করতেছে, আপনি হঠাৎ করে পড়ালেখা করছেন, আমার মেয়ে লেখাপড়া করতে বসছে। বা কোনো কারণে আপনি মোবাইলটা আজকে চালাচ্ছেন না, আপনার মা জিজ্ঞেস, আমার মেয়ে কি অসুস্থ হয়ে গেছে কোনো কারণে, এই টাইপের। ঠিক আছে, কি এরকম হয় না যে আপনি যদি কোনোদিন যদি মোবাইল যদি না না টিপেন বা হঠাৎ করে যদি ভালো হয়ে যান, তাহলে কি আপনার মা হচ্ছে অবাক হয়ে যায় না, তুই আজকে মোবাইল টিপতেছ না, কি রে সমস্যাটা কি কত, এই টাইপের। পারবেন এগুলা? শেষ। তারা জিজ্ঞাসা করে নেট নাই। হ্যাঁ, এই যে প্র্যাকটিস সব কমন স্যার, এগুলা বোর্ডের কোশ্চেন স্যার, পারবেন এগুলো অনুশীলন করতে পারবেন? কেরামত আলীরা, এবার আপনাদের পড়া। দেখছেন, আপনি আমায় অবিশ্বাস করছিলেন নেতিবাচক, তারপর দেখেন যে স্যার নির্দেশক থেকে, নির্দেশকের নাম হচ্ছে বিবৃতিমূলক। স্যার দেখেন স্যার, মরক্কো রাজধানী না, মরক্কো রাজধানীর নাম কি, কি শব্দটা দীর্ঘিকার হবে স্যার, কি শব্দটা দীর্ঘিকার হবে। হ্যাঁ, বিদ্যাসাগর বাংলার জনক, বিদ্যাসাগর কি বাংলার জনক নয়, তারা পাষাণ নয়, তারা কি পাষাণ। এই লাইনটা কই আছে ফার্স্ট পেপারে বলেন তো, তারা কি পাষাণ? ফার্স্ট পেপারে এটা কোথায় আছে? হ্যাঁ, বিলাসী গল্পের মধ্যে আছে। পুলিশের লোক জানবে না, পুলিশের লোক জানে, এইগুলা সব বোর্ডের কোশ্চেন স্যার, এইগুলা বোর্ডের কোশ্চেন। এখন আপনাদের কাছে এই যে এইচএসসি সাজেশন দেখছেন, এই যে সরল থেকে জটিল, এই যে এখানে লেখা থাকবে, কিভাবে লিখবেন দেখেন। আপনারা পরীক্ষায় এই অংশটা লিখবেন, পরীক্ষায় আমরা কি এই অংশটা লিখবো, ঠিক আছে, পুরা প্রশ্ন তুলতে হবে না, এই অংশটা লিখবো, ঠিক আছে, ক খ গ এগুলা দেওয়া থাকবে, ওই এই অংশটা লিখবো, এইটা লেখা দরকার নেই। যেমন দেখেন, এই যে ধনীরা প্রায় কৃপণ হয়, এটাকে আমরা জটিল করতে বলতেছি, তাহলে কি হবে, যারা ধনী তারা প্রায় কৃপণ হয়, দেখছেন জটিল বাক্য করে দিচ্ছে। ভয়াল শব্দে বাজ পড়ছে, এর বিরাম নেই, এটাকে সরল করতে বলছে, অবিরাম ভয়াল শব্দে বাজ পড়তেছে, দেখছেন একটা যৌগিক বাক্যকে আমরা সরল বাক্য করতেছি। তারা একটি জীর্ণ কুটিরে বাস করে, জটিল বাক্য করতেছে, তারা যে কুটিরে বাস করে তা বেশ জীর্ণ, বা তারা তা জীর্ণ। পারবেন এগুলো স্যার? কোন প্রশ্নের উত্তর হা বা না দিয়ে, কোন প্রশ্নের উত্তর হা বা না দিলে রস্বীকার হয় কি, আর বাকি সব ক্ষেত্রে দীর্ঘিকার। কোন প্রশ্নের উত্তর হা বা না দিয়ে যদি হয় তাহলে রস্বীকার হয়, বাকি সব ক্ষেত্রে দীর্ঘিকার। পারবেন এগুলো পড়তে? এই দেখছেন, এই যে শিশুরা দূষণ মুক্ত পরিবেশ চায়, এটা হচ্ছে প্রায় এই যে এইচএসসি সাজেশন, মোটামুটি 100% কমন এইচএসসির জন্য, 100% কমন যদি পড়েন। এই না না, এই আপনারা যদি যেহেতু তারা ধনী তাহলে কৃপণ বলতে কেমন জানি লাগে। পারিবেন এগুলো প্র্যাকটিস করতে? এগুলো শুধু আপনাদের পড়া স্যার, কোনো এক্সাম্পল যদি না বুঝেন তাহলে এখান থেকে প্র্যাকটিস করে ডিসকাশন গ্রুপে দিয়েন, ঠিক আছে? এই হাবি যাবি ঘোড়ার ডিম, কুইজ সেশনে আমরা যাই, নম্বর দিয়ে লেখা থাকবে, মানে ওইখানেই দেওয়া থাকবে ক খ গ ঘ এভাবে দেওয়া থাকবে। তো আপনি ধরেন ক লিখলেন, আপনি খ পারতেছেন না, আপনি ঘ পারতেছেন, তাহলে ঘ লিখবেন, এইভাবে লিখবেন। না না, আজকে বাক্য থেকে আমরা ইয়ে করব, আজকে আমরা বাক্য থেকে। পুলিশের লোক জানিবে কি, এখানে রস্বীকার হবে স্যার, এখানে রস্বীকার হবে, আজকে বাক্য থেকে। আজকে কঠিন কঠিন কোনো কোশ্চেন নেই আজকে। ধরেন 21শে ফেব্রুয়ারি কি দেওয়া আছে দেখেন, খেয়াল করেন, বিবাহ সম্পর্কে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল, এটা কোন ধরনের বাক্য? আজকে অ্যাডমিশনের কোশ্চেনগুলো শুধু সলভ করব আজকে। বিবাহ সম্পর্কে আমার মত যাচাই, নেতিবাচক, অস্তিবাচক, ঠিক আছে, নয়অর্থক, অনুজ্ঞা, কি হবে? আচ্ছা, অনেকেই এ দিতে স্যার, আসলে এটা এ হবে না স্যার, এটা খ হবে, অস্তিবাচক বাক্য, ঠিক আছে, না প্রশ্ন তোলা লাগবে না স্যার। বুঝতে পারছেন বিষয়টা কি? অস্তিবাচক বাক্য, এখানে তো না আলাদা করে নাই, না আলাদা করে আছে, না তো আলাদা করে নাই,
তুমি আমার সাথে প্রপঞ্চ করছো, এই বাক্যটার মধ্যে ভুল কোথায় বলেন তো? তুমি আমার সাথে প্রপঞ্চ করছো, এই বাক্যটার মধ্যে ভুল কোথায়? হুম, এটা আপনারা অনেকেই পারবেন না, এটা অ্যাডমিশন। এটা হচ্ছে দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা মানে এমন শব্দ ব্যবহার করা যেটা আমাদের মধ্যে প্রচলিত না। না শব্দটা বাক্যে কোথায় বসে এটা পারবেন? না শব্দটা বাক্যে কোথায় বসে? আজকে অ্যাডমিশনের কোশ্চেন দিচ্ছি আপনাদেরকে। আজকে টোটাল হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন। যেমন একটা বাক্য দেখেন, তুমি না গেলে আমি যাব না। তুমি না গেলে আমি যাব না। তাই এবার বলেন তো এটা কোথায় হবে? না শব্দটা কোথায় হবে? অসমাপিকা ক্রিয়ার পূর্বে। অসমাপিকা ক্রিয়ার পূর্বে। আমরি বাংলা ভাষা, এখানে আ দ্বারা কি প্রকাশ পাইছে? আ, এখানে আ শব্দটা দ্বারা কি প্রকাশ পাইছে? আমরি বাংলা ভাষা। হ্যাঁ, এটা আবেগ প্রকাশ পাইছে। কেউ বলতে পারবেন এই লাইনটা লিখছে কে? এই লাইনটা লিখছে কে? ওই যে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এটা কে লিখছে কেউ বলতে পারবেন? সুফিয়া কামাল? না, রংপুরে পড়াইতে গেছে ওরাও সুফিয়া কামাল। শামসুর রহমান দেখছেন? সুফিয়া কামাল, শামসুর রহমান, একটু পরে আসবে নজরুল ইসলাম, কাজী নজরুল, আব্দুল জব্বার, সেলিনা হায়াত, অতুল প্রসাদ সেন, গুড, রোকেয়া হোসাইন ঋতু, অতুল প্রসাদ সেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কোন মাস ছিল? হ্যাঁ, ফাল্গুন মাস ছিল, গুড। আচ্ছা, বসন্ত কাকে স্মরণ করে আসছে? এই কোশ্চেনটার অ্যান্সার কি হয় বলেন তো? বসন্ত কাকে স্মরণ করে আসছে? ফাল্গুনকে স্মরণ করে আসছে। এটা কোথায় জানি ছিল আমাদের, তাহারই পরে মনেতে। আচ্ছা, মেয়েটা কাঁদতে কাঁদতে এলো, বাক্যটার প্রশ্নবোধক কি হবে? মেয়েটা কাঁদতে কাঁদতে এলো। এ না, এটা তো বি স্যার। মেয়েটা কাঁদতে কাঁদতে এলো, বললাম না ট্যাগ কোশ্চেন। মনে নাই যে যদি অস্তিবাচক হয় তাহলে কি প্লাস না, তাহলে মেয়েটি কি কাঁদতে কাঁদতে এলো না? মেয়েটি কি কাঁদতে কাঁদতে এলো না, এই টাইপের কোশ্চেন। সিলেটে অনেক চা বাগান আছে, এই বাক্যের নেতিবাচক রূপটা কি বলেন তো? সিলেটে অনেক চা বাগান আছে, এই বাক্যের নেতিবাচক রূপটা কি? সি, সিলেটের চা বাগানের সংখ্যা কম নয়। আরেকটু ভালো করে, আরেকটু ভালো করে, এটা হইল বেটার, ঠিক আছে? সিলেটের চা বাগানের অভাব নেই। কোনটা নেতিবাচক অর্থ? এখানে নেতিবাচক মানে বুঝেন, এখানে নেতিবাচক মানে হচ্ছে নেগেটিভ অর্থ। নেগেটিভ। কোনটা নেগেটিভ অর্থ প্রকাশ করে বলেন তো স্যার? এই বাক্যটার মধ্যে কোনটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, মানে খারাপ অর্থে? সি না, রাইট অ্যান্সার হচ্ছে পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা এইটা খারাপ অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, পরশ্রী কাতরতা। কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি, ওই যে নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, এই টাইপের। এটা কোন বাক্য? কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি। হ্যাঁ, রাইট অ্যান্সার সরল বাক্য, কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি। কারণ ফাইনাইট ভার্ব আমাদের কয়টা বলেন তো? একটা। ফাইনাইট ভার্ব কয়টা? একটা। ওকে। আচ্ছা, বলবীর বল উন্নত মম শির, চির উন্নত মম শির, এটা কোন ধরনের বাক্য? বলবীর চির উন্নত মম শির, গুড। আদেশ সূচক বাক্য, ভেরি গুড। এটা একটা আদেশ করতেছে, ঠিক না? বলবীর বল চির উন্নত মম শির। রহিমা উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ে। রহিমা উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ে, এখানে কিসের অভাব বলেন তো স্যার? গুড, এটা আসক্তির ভুল, মনে আছে? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, গুড। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না কোন অর্থে ব্যবহার হয়েছে বলেন তো? তুমি না বলেছিলে আগামীকালকে আসবে, এখানে না কোন অর্থে ব্যবহার হয়েছে? প্রশ্নবোধক হয় কিভাবে বোকা?
এটা সি অর্থে, মানে তুমি না বলেছিলে আগামীকাল আসবে, মানে কি তুমি বলছিলে আগামীকাল আসবে। বুঝতে পারছেন বিষয়টা? মানে তুমি বলেছ যে আগামীকাল আসবে, এই টাইপের। তারপর আসেন, নিচের কোনটা যৌগিক বাক্য বলেন তো? এখানে যৌগিক বাক্য কোনটা? দোষ করেছ অথবা কি হবে? শাস্তি পাবে। আচ্ছা বলেন তো, এইটা কোন ধরনের বাক্য? এই যে রক্ষক সে ভক্ষক, এটা কোন ধরনের বাক্য? হ্যাঁ রাইট, এটা জটিল বাক্য। গুড, এটা জটিল বাক্য, ঠিক না? জটিল। এটাকে সরল করলে কি হবে বলেন তো? যে রক্ষক সে ভক্ষক, এটাকে সরল করলে কি হবে? পরশ্রী কাতরতা মানে হিংসা করা, হিংসা টাইপের অনেকটা, অপরের ইয়া দেখা হিংসা করা। রক্ষকই ভক্ষক, গুড জুয়েল। রক্ষকই ভক্ষক বা রক্ষক মাত্রই ভক্ষক, যাই লেখেন, কোনো সমস্যা নেই। না না, যে রক্ষা করে তো জটিলই হয়ে গেল, রক্ষকই ভক্ষক। আচ্ছা, এইবার আসেন পারিভাষিক শব্দ। এইটাও লিখে দিচ্ছি স্যার, মোটামুটি এটা 100% দেওয়া যায় না, 95% কমন। তবে ভাই এটা বোর্ডের উপর ডিপেন্ড করবে, এটা বোর্ডের উপর ডিপেন্ড করবে। কথাটা কি বুঝতে পারছেন? বোর্ডের উপর ডিপেন্ড করবে যে মানে কি। ধরেন গতবার দিনাজপুর বোর্ড একটু ঝামেলায় পড়ছে, দিনাজপুর বোর্ড। তারপর ধরেন যে কুমিল্লা বোর্ড তো অলওয়েজ গ্যাঞ্জাইমা বোর্ড। আর ঢাকা বোর্ড মোটামুটি সফট, ঢাকা বোর্ড মোটামুটি মানে ঢাকা রাজধানীর দিকটা ঠিক রাখে। বলা যায় না, আবার সহজ হইতে পারে। পারিভাষিক শব্দ মানে গতকালকে আমরা ব্যাখ্যা করছিলাম, মনে আছে? যে যেই শব্দ দ্বারা কোনো শাস্ত্র বোঝায় বা নির্দিষ্ট কোনো কিছু বোঝায় সেটাকে আমরা বলি হচ্ছে কি পরিভাষা। ভাই দেখেন, আপনাদের জন্য যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো যদি এইচএসসিতে কমন পড়ে, তো টেস্ট পেপারে কমন পড়বে না কেন টেস্টে বলেন তো? আরে মমতা রে, স্যার এফবিতে কমেন্ট পড়ে না, আমি কমেন্ট পড়বো শুধু না, আমি ক্লাস দেখবো কোনটা বলেন তো স্যার? আমরা ক্লাসের শেষে 5 মিনিট টাইম দিব, 5 মিনিট টাইমের মধ্যে হচ্ছে তারপর যার যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করব। স্যার এই দেখেন স্যার, এখানে আমরা বলতেছি শব্দার্থ আর পরিভাষা দুইটা জিনিস কিন্তু এক না। আমরা গত ক্লাসে বলছিলাম, মনে আছে? বচন বলতে আমরা কি বুঝাই? বচন বলতে আমরা বাংলা দ্বিতীয় পত্রকে বুঝাই, তার মানে এটা একটা পরিভাষা। বিক্রিয়া বলতে কিন্তু আমরা কি বুঝাই? কেমিস্ট্রিকে বুঝাই, তার মানে এটা কেমিস্ট্রির একটা পরিভাষা। যেই শব্দগুলো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বা কোনো শাস্ত্রকে ইন্ডিকেট করে সেগুলোই হচ্ছে কি আমাদের পরিভাষা। আপনারা অবশ্যই অবশ্যই অনুবাদ দিবেন না, চেষ্টা করবেন অনুবাদ না দিয়ে, ঠিক আছে? আমরা কি দিব স্যার? আমরা পরিভাষা দিব, বুঝতে পারছেন? এই যে দেখেন ইনফ্লেশন, দেখেন বুকলেট, ডিসপোজাল, ইমপ্রিজনমেন্ট, ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি। আপনারা আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখেন স্যার, বানান ভুল গেলে নাম্বার কাটবে না বোর্ডের মধ্যে আর কি। বানান ভুলে নাম্বার কাটবে না, নাম্বার সাধারণত কাটবে না। আর কোনো টিচারের যদি অভ্যাস খারাপ থাকে তাহলে সেটা ভিন্ন কথা। ধরেন আপনার, ধরেন এই যে এই জিনিসটা, ধরেন আপনি মুদ্রাস্ফীতির জায়গায় বা পুস্তিকা জায়গায়, এখন পুস্তিকার জায়গায় পুস্তিকা লেখেন ধরেন। আচ্ছা, পুস্তিকা যদি পুস্তিকা লেখেন তাহলে খবর আছে, কিন্তু দেখেন আমাদের দেশের বাড়ির অনেকে এরকম আছে যে পরে ফ বলে, ঠিক আছে, ফরে প বলে ইত্যাদি, এরকম বলে না। এখন ধরেন কোনো কারণে আপনি দন্ত স্বর জায়গায় মধ্যন স্ব দিয়ে দিচ্ছেন, ওইটার জন্য আপনার নাম্বার কাটবে না, বুঝছেন? পাগল হয়ে গেছে এই টাইপের। এত সিলি মিস্টেক যদি করেন তাহলে কিন্তু খবর আছে, ঠিক আছে? এই দেখেন পাণ্ডুলিপি, এখন ধরেন পাণ্ডুলিপি বানানে আমরা মূর্ধন্য দিছি, পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি বানানে আপনি দন্তন্য দিয়ে রাখছেন, ওইটার জন্য আপনার নাম্বার কাটবে না, ঠিক আছে? আসেন, আমরা পরিভাষা ভুলে গেলেও সমস্যা নেই, আশপাশ থেকে ওহিনাজিল হবে, চিন্তা করেন না। আচ্ছা, কিছু জিনিসের ব্যাখ্যা আমি করে দিচ্ছি, সবগুলা দরকার নাই, কিছু জিনিসের ব্যাখ্যা আমরা করে দিচ্ছি স্যার। মুদ্রাস্ফীতি মানেটা কি স্যার? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে কি মুদ্রা বেড়ে যাওয়া, বুঝতে পারছেন? মানে টাকা পয়সা অনেক হয়ে গেছে গা। ধরেন 2000 সালে আপনি 1000 টাকা দিয়ে যে জিনিস কিনতে পারতেন, 2025 সালে কি এসে ওটা পারতেছেন? পারতেছেন না। তার মানে কি টাকার মান কমে গেছে, এটাকে আমরা বলতে হচ্ছে মুদ্রাস্ফীতি, ঠিক আছে? পুস্তিকা মানে হচ্ছে ছোট ছোট শীট দেয় না আপনাদের কোচিং থেকে বা ইয়া থেকে, শীট দেয় না, শীট, ওই যে আমি যে আপনাদেরকে একটা দিলাম শীট না,
এটা গেল পুস্তিকা। পুস্তক তুলনামূলক বড় হয়, যেটা রম্বস পাবলিকেশন থেকে গেছে, আর পুস্তিকা ছোট ছোট শিট। হ্যাঁ, তারপরে দেখেন নিষ্পত্তি ডিসপোজাল গেল। কারাদণ্ড বুঝেন। পাণ্ডুলিপি মানে বুঝেন একটা বই লেখার আগে, একটা বই লেখার আগে ওইটা কি হয় জানেন, ওইটা হচ্ছে একটা হ্যান্ড কপি থাকে, বা বাড়ি যে লেখক তার নিজের কাছে একটা অরিজিনাল কপি থাকে, এটা ছাপানো না। এটা বলে হচ্ছে পাণ্ডুলিপি। বই ছাপানোর আগে হাতে লেখা যে কপিটা থাকে এটা বলে পাণ্ডুলিপি। কক্ষপথ, সার্বভৌমত্ব, ধর্মঘট গেল। ধর্মঘট দেখেন না, ওই যে চট্টগ্রাম বন্দর নিয়ে কি জানি হইতেছে। গণভোট বুঝেন, ওই যে কয়েকদিন পর আপনাদের ঘরে তো ভোট চাবে। পুঁজিবাদ, পুঁজিবাদ মানে হচ্ছে টাকা দিয়ে সবকিছু কিনে না ফেলা, ঠিক আছে। আচ্ছা, অভিশংসন মানে হচ্ছে রাষ্ট্রের যিনি প্রধান থাকে, ধরো রাষ্ট্রপতিকে, এটা আর্টসের পোলাপেন ভালো বুঝে, রাষ্ট্রপতিকে অপসারণ করার নামই হচ্ছে কি অভিশংসন। রাষ্ট্রপতিকে অপসারণ করার নামই হচ্ছে কি অভিশংসন। রেভিনিউ। আচ্ছা, অন্তর্ঘাত মানে বুঝছেন, অন্তর্ঘাত মানে হচ্ছে সাবোটেজ। সাবোটেজ মানে হচ্ছে ধরেন আপনারা বিভীষণের প্রতি মেঘনাথ পড়ছেন না, ওইখানে দেখছেন না যে বিভীষণ কার পক্ষ নিছে, লক্ষণের পক্ষ নিছে, রামের পক্ষ নিছে, মানে দলীয় বা নিজের দলের লোকের পক্ষ থেকে যে আঘাতটা আপনি পান সেটাকে আমরা বলি হচ্ছে অন্তর্ঘাত। কথাটাই বুঝে গেছে। আচ্ছা, তদন্ত, ছাড়পত্র, এগুলো এই ছাড়পত্র জানি কার লেখা স্যার, ছাড়পত্র জানি কার লেখা, সুকান্ত ভট্টাচার্য। গুড, সুকান্ত ভট্টাচার্য। তারপর দেখেন ইশতেহার মানে বুঝেন, ইশতেহার মানে হচ্ছে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগে, বা ওই দেখেন ডাকসু ডাকসু, কেউ ক্ষমতায় আসার আগে যে প্রতিজ্ঞাপত্রগুলো পাঠ করে যে আমি ক্ষমতায় আসলে এই চুরিগুলো করব, এখানে বাটপাড়িগুলো করব, মানে সরি ভালো ভালো কাজগুলো করব, এই যে মিশা কথার যে একটা কি থাকে, একটা স্টেটমেন্ট যে থাকে, এটাকে বলা হচ্ছে ইশতেহার। আমরা বাস্তব ভিত্তিক ব্যাখ্যাগুলো করতেছি, ঠিক আছে, আবেগগিরি কথাগুলো লাভ দেয়, চোর চোরই আমরা। আচ্ছা, আরে ভাই চুরি আমরা করবো না কেন। আচ্ছা, প্রজ্ঞাপন মানে বুঝেন তো নোটিফিকেশন। ধরো সরকারিতে যখন আপনারা কি করবেন, সরকারে যখন আপনারা সরকারি চাকরিতে যখন আপনারা টিকবেন, তখন হচ্ছে আপনাদের নামে হচ্ছে প্রজ্ঞাপন দিয়ে দিবে, ঠিক আছে, যে অমুকে বিটিএস ক্যাডার হয়েছে, তাকে অমুক জায়গায় বদলি করা হবে, তাকে অমুক জায়গায় এই করা হবে, ইত্যাদি ইত্যাদি। আপডেট মানে বুঝেন তো হালনাগাদ করা, ঠিক আছে। স্মারকলিপি, ধরেন কোনো একটা প্রতিবাদ লিপি নিয়ে আপনারা কি করেন, ধরেন আমার পরীক্ষা পিছাইতে হবে, আমার পরীক্ষা আগাইতে হবে, যেমন এই যে এই ভালো কথা 25 ব্যাচ 26 ব্যাচ আন্দোলন টান্দোলনের জন্য প্রস্তুত না আপনারা, কি আন্দোলনের প্রস্তুত না, ওই যে 25 ব্যাচের ফুল কি জানি গলায় মালা, আমাদের কেন জুতার মালা, তারপর কি কি জানি আছে না, 25 ব্যাচ স্বর্গে আমরা কেন মর্গে, কি কি জানি আছে না, মানে আন্দোলন টান্দোলন করতে চাইলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন আর কি, ঠিক আছে, আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন আর কি। ওই আছে না, শুটিয়ে লাল করে দিব এই অবস্থা, আন্দোলন করেন, কোশ্চেন এমন করব যে চোখের পানি আর নাকের পানি এক হয়ে যাবো গা, চোখের পানি। আচ্ছা, মেমোরেন্ডাম, এই যে স্মারকলিপি বুঝছেন, ওই যে স্বর্গে মর্গে আমাদের পরীক্ষা পিছাইতে হবে ইত্যাদি, এগুলো নিয়ে প্রতিবাদ লিপি নিয়ে আপনারা শিক্ষা মন্ত্রণালয় বা বিভিন্ন জায়গায় কি করেন, কি করেন, লিপি দেন না, প্রতিবাদ সমাবেশ, এইগুলাকে বলা হচ্ছে কি স্মারকলিপি, মেমোরেন্ডাম। আচ্ছা, অ্যাকিউজ, অবৈতনিক মানে বুঝেন বিনা পয়সায়, ধরেন আমরা এটা জানি যে গ্রামের মধ্যে গ্রামের মধ্যে হচ্ছে মেয়েদের শিক্ষাটা অবৈতনিক, মানে মেয়েদের লেখাপড়া করতে কোনো টাকা পয়সা দিতে হবে না, এটা আমরা বইয়ের মধ্যে পাই, বাস্তবে আসলে কতটুকু আল্লাহ জানে। উপভাষা মানে বুঝেন, উপভাষা মানে হচ্ছে এই যে আমরা নোয়াখাইলা ভাষা, রংপুরা ভাষা যে কথাগুলো করি না, এইগুলাকে বলা হচ্ছে কি উপভাষা, ঠিক আছে, আমরা উপভাষা। অনুদান মানে বুঝছেন তো টাকা পয়সা দেওয়া। নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা হচ্ছে ধরেন বাণিজ্য বা যে একটা দেশ একটা দেশের প্রতি নিষেধাজ্ঞা দেয়, শুনছেন না যে আমেরিকা ইরানের প্রতি নিষেধাজ্ঞা দিচ্ছে, আমেরিকা চায়নার প্রতি নিষেধাজ্ঞা দিচ্ছে, শুনছেন না যে তোমার সাথে আমি কোনো বিজনেস করতে পারবো না, করবো না, অন্যদেরকেও বিজনেস করতে দিব না, এই যে একটা নিষেধাজ্ঞা দেওয়া, এটা বলছে ইম্বার্গো। আচ্ছা, তারপর অজুহাত, জিম্মি, এগুলা বাদ দেন, আমি আরো একটু দেখাই, যেটা ইজারা বুঝেন, ইজারা রাজশাহীর ওনারা ভালো বুঝবেন, ইজারা, ঠিক আছে, ইজারা বুঝবেন, এটা ওই যে আমের দিন দেখেন না, আমের ইয়াটিয়া ভাড়া দেয়, পুরা আম বাগান ভাড়া দিয়ে দেয় মৃত্যুঞ্জয়ের মতো, এটা হচ্ছে রাজশাহীর কাজ। আচ্ছা, স্বায়ত্তশাসিত, এরা সরকারের কাছ থেকে কি নেয়, অনুদান নেয় এরা, কিন্তু সরকারের কথা মানে না, মানে এটা থিওরি, এটা হচ্ছে থিওরি। ধরেন ঢাকা ভার্সিটি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এরা সরকারের কাছ থেকে হেল্প নেয় কিন্তু সরকারের কথা মানে না, মানে এদের পরিচালনা ক্ষমতা এদের নিজেদের থাকবে, ঠিক আছে। আচ্ছা,
তারপর দেখি আমরা দেউলিয়া। দেউলিয়া বুঝেন, এই যে আপনারা তো সায়েন্সের স্টুডেন্ট, আপনারা এটা ভালো বুঝবেন না, এটা কমার্সের এরা ভালো বুঝবো। মানে ব্যাংক থেকে ইচ্ছা মতো ঋণ টিন নিয়ে করে পরে নিজের দেউলিয়া ঘোষণা করে, আমি ব্যাংক মানে ব্যাংক্রাফট, আমি দেউলিয়া। তাহলে দেউলিয়া হইলে কি লাভ? আমি তোমার টাকাটা দিতে পারবো না। ধরেন আপনি আপনার কোনো ফ্রেন্ডের প্রয়োজনের সময় 1,000 টাকা দিয়েছেন, এখন ও আপনারে বললো তুই আমার এত হেল্প করছো, তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর আপনার প্রয়োজন পড়ছে কি আমার 1,000 টাকা দেয়, কেন? আমি না কইলাম যে তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই হচ্ছে দেউলিয়া টাইপের কাজ। আচ্ছা, অভিবাসী নিয়ে একটু পরে বলতেছি। আমরা যেমন যাই হচ্ছে অভিবাসী, আমেরিকায় যে আমরা যে চাকরি বাকরি করি না, এগুলাকে বলা হচ্ছে কি অভিবাসী। সম্পাদক এগুলো একটাও লাগবে না। সামন্তবাদ, এটা মানে হচ্ছে জমিদারি প্রথা। সামন্তবাদ মানে হচ্ছে জমিদারদের প্রথা, ঠিক আছে? মানে যার যত জমি আছে তার তত পাওয়ার আছে, এটাই হচ্ছে সামন্তবাদী ধারণা। ধরেন আমাদের বসুন্ধরা গ্রুপের কথা বলতে পারি, যমুনা গ্রুপের কথা বলতে পারি, এই টাইপের। আপনার তো ইংরেজিগুলোই পড়তে হবে কেরামত আলীরা। স্নায়ুযুদ্ধ মানে বুঝেন? স্নায়ুযুদ্ধ মানে হচ্ছে স্যার, এটা হচ্ছে কোনো মারামারি না। এই স্নায়ুযুদ্ধটা ভালো বুঝবেন আপনারা। ক্লাসের টপার থাকে না, 1 আর 2-র মধ্যে দেখেন তো স্যার একটা যুদ্ধ চলে কিনা? কি ক্লাসে যে 1 হয় মানে ফার্স্ট সেকেন্ড যে থাকে, এদের মধ্যে একটা যুদ্ধ চলে না, স্নায়ু যুদ্ধ। এটা কামান নিয়ে মারামারি না, এটা হচ্ছে প্রক্সি ওয়ারের মতো। মানে কি, যে ও এটা করছে তাহলে আমার এটা করতে হবে, ও এটা করছে আমার এটা করতে হবে। দেখেন না ওই যে স্কুলের মধ্যে আপনারা দেখবেন অনেক সময় যে আপনার আম্মা বা অন্যরা যখন বলে এই আপনার ছেলেরে কে পড়ায়, অমুক টিচার পড়ায়, তাহলে তো আমার ছেলেরও অমুক টিচার পড়াইতে হবে, আমার মেয়েরও অমুক টিচার পড়াইতে হবে। এই দেখেন কার চেয়ে কে কত ভালো হইতে পারে, কার চেয়ে কার ক্ষমতা যত বেশি থাকতে পারে, এইটাকে বলা হচ্ছে স্নায়ুযুদ্ধ। ঠিক আছে? আচ্ছা, ভর্তুকি মানে কি জানেন? ভর্তুকি মানে হচ্ছে ধরেন আমাদের কৃষি ক্ষেত্রে সরকার হচ্ছে ইনকাম করে ধরেন 200 কোটি টাকা, তো সরকারের খরচ যায় ধরেন 400 কোটি টাকা। এই যে 200 কোটি টাকা কি দিচ্ছে সরকার? ভর্তুকি দিচ্ছে, মানে লস দিচ্ছে, এটাকে বলা হচ্ছে ভর্তুকি। ঠিক আছে? জরিমানা টাইপের। আমলাতন্ত্র মানে বুঝেন? এটা খুব ভালো বুঝবেন। আমলাতন্ত্র যদি কই যাওয়া যায়, সরকারি অফিসগুলোয় যাওয়া যায় বা সরকারি ব্যাংকগুলোতে, কোর্টে গেলে ভালো বুঝবেন। কোর্টে গেলে যদি ভালো বুঝবেন কিভাবে, যে স্যার ধরেন আপনার একটা সিগনেচার করতে হবে একটা জিনিস, অমুক ম্যাজিস্ট্রেট সাইন করবে, তমুক পেশকার ইয়া করবে, তমুক জায়গায় হচ্ছে সার্ভারে আসবে, প্রতি টেবিলে টাকা দিতে হবে। এই যে কোনো একটা কাজ করতে গেলে সরকারি কর্মচারীদের যে একটা প্রাধান্য থাকে, এটাকে বলা হচ্ছে আমলাতন্ত্র। ধরেন ধরেন সচিবালয়। আচ্ছা, রিফাইনারি এগুলা দেখেন। আচ্ছা স্যার এগুলা পড়েন, হ্যাঁ কত কিছু আছে। আচ্ছা এখানে আমি একটু দেখেন স্যার, পরিভাষাগুলোর ব্যাখ্যাগুলো দিয়ে রাখছি স্যার। প্রেশন মানে মোটিভেশন স্যার, প্রেশন মানে হচ্ছে মোটিভেশন। স্যার দেখেন না, ভর্তুকি আর টোল এক না স্যার, ভর্তুকি আর টোল এক না, টোল নেয় হচ্ছে বিজনেসের জন্য। ইনফ্লেশন দেখছেন, এই যে সবগুলোর ব্যাখ্যা দিয়ে দিচ্ছে স্যার। মুদ্রার ক্রয় ক্ষমতা যদি কমে যায়, আপনাদের পরীক্ষায় ইংরেজি দেওয়া থাকবে, এই যে ইংরেজি দেওয়া থাকবে, আপনি শুধু বাংলা লিখবেন, পারবেন না? ইংরেজি দেওয়া থাকবে কি সত্যায়িত মানে বুঝেন না, অ্যাটেস্টেড করে না, অ্যাটেস্টেড মানে বুঝেন? অ্যাটেস্টেড মানে আপনার ডকুমেন্টগুলো নিয়ে আপনি একজন ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, ওই ম্যাজিস্ট্রেট লেখা দিবে, ওই ম্যাজিস্ট্রেট একটা সাইন দিয়ে দিবে যে হ্যাঁ আমি এর চিনি, এ ভালো মানুষ, একটা সিগনেচার দিয়ে দিবে, বুঝছেন? এটা হলো অ্যাটেস্টেড করা। বিশেষ করে জবের ক্ষেত্রে যখন যাবেন তখন বুঝবেন ভালো করে। আর যখনই অ্যাটেস্টেড করতে যাবেন তখন একটা করে খাম দিয়ে আসতে হবে। আচ্ছা এই শব্দগুলোর ব্যাখ্যা দিয়ে রেখেছি স্যার, এই যেগুলো পরীক্ষার জন্য না, একটু বুঝে নেন, আমি লেখা দিচ্ছি। এইটা পরীক্ষার জন্য না, আপনার করে না লেখা দিলে আরেক ঝামেলা, আবার বেশি দিলে আরেক ঝামেলা, মানে কি যে এক বিপদে। পরীক্ষার জন্য না, এটা বুঝার জন্য দিছে, ঠিক আছে? এটা কিসের জন্য দিছি? বুঝার জন্য, লেখা দেওয়ার দরকার নেই, বুঝার জন্য। ধরেন এই যে ইনফ্লেশন, আপনি অনেক ক্ষেত্রেই জানেন না, ইনফ্লেশন মানে কি? মুদ্রার ক্রয় ক্ষমতা কমে যাওয়া, ঠিক আছে? আর এইটার বিপরীতটা কি? ডিফ্লেশন, মানে মুদ্রার ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়া। কথাটা বুঝতে পারছেন? মুদ্রার ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়া, এটার নাম হচ্ছে ডিফ্লেশন। একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন কি দেওয়া যায়, আজ থেকে যদি 5 বছর আগের কথাও যদি বলি, মানে 5 বছর আগেও আমাদের যখন অনলাইন ছিল না, তখন বলেন তো অফলাইনে খরচ বেশি না কম? মানে অনলাইন যখন ছিল না তখন অফলাইনে খরচ কম না বেশি? অফলাইনে খরচ তুলনামূলক বেশি, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন, এখন আপনার কাছে যে টাকা আপনি অনলাইনে খরচ করতে হইতেছে, আপনার কিছু না কিছু হলেও তো সার্ভিস পাচ্ছেন। এখন বলেন তো স্যার,
অনলাইনে আপনি ক্লাস করার কারণে আপনার সাশ্রয় হচ্ছে নাকি আপনার খরচ বেশি যাচ্ছে? মানে অ্যাজ ইউজুয়াল অ্যাভারেজে কথাটা বলতেছি, আপনার সাশ্রয় হচ্ছে না আপনার খরচ বেশি যাচ্ছে? সাশ্রয় হচ্ছে। তার মানে এই যে সাশ্রয় হচ্ছে এইটাকে আমরা বলি হচ্ছে ডিফ্লেশন। কথাটা বুঝতে পারছেন? এই যে সাশ্রয় হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ডিফ্লেশন। আর যখন কি হয় বলেন তো, টাকা খরচ বেশি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ইনফ্লেশন। বুঝতে পারছেন? মজার একটা কথা বলি, আপনারা আর তো ক্লাস পাবো না যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম এরিয়া থেকে, মানে আমার অনেক দিক থেকে চেষ্টা করা হয় যাতে করে অনলাইন এডুকেশন বা এডটেক যেটা আছে এই জিনিসটা যেন বাদ হয়ে যায়। বুঝতে পারছেন? এডটেক জিনিসটা যেন বাদ হয়ে যায়, এটা অনেকেই চাচ্ছে। কেন? এডটেক বাদ হলে অফলাইনের জন্য অনেক ভালো, এডটেক বাদ হয়ে গেলে, ঠিক আছে? কিন্তু এডটেকের উপকারিতা ঢাকার পোলাপাইন বুঝবে না। এডটেকের উপকারিতা চিটাগাং, সিলেট বা রাজশাহী যারা মেইন শহরে থাকে তারা বুঝবে না। এডটেকের উপকারিতা বোঝা যায় হচ্ছে রাঙামাটি অঞ্চলে যে আছে, খাগড়াছড়িতে যে আছে, সেই ঝালকাঠি, ভোলা, এই সমস্ত জায়গায় যারা আছে, ঠিক না? এই এডটেকের কারণে স্যার, এডটেকের কারণে এখন একটা খাগড়াছড়ি স্টুডেন্ট আর একটা ঢাকার স্টুডেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা সময় ছিল ঢাকা, রাজশাহী, চিটাগাং স্টুডেন্টরা বুয়েটে ফার্স্ট, নটরডেমের বলেন, ওরা বুয়েটে ফার্স্ট হবে, ওরা মেডিকেলে ফার্স্ট হবে, এটাই রিয়েলিটি ছিল। কারণ কি, আপনি পুরা ধরেন যে খাগড়াছড়ি জেলার মধ্যে আপনি খুঁজলে 10টা ভালো কেমিস্ট্রি টিচার পাবেন না, ঠিক না? আপনি পুরা রাজশাহী, সরি রাজশাহী বলতেছে, আপনি পুরা ভোলা খুঁজলে 2টা ভালো ফিজিক্সের টিচার পাবেন না। কিন্তু এডটেকের কারণে দেখেন আপনি কি, আপনি ভালো ভালো টিচারদের ক্লাস করতে পারতেছেন। হ্যাঁ, এটা চিনতে হবে, এটা আপনার চিনে নিতে হবে কে ভালো কে খারাপ। অনলাইনে সাজেশন খুঁজে না, অনলাইনে সাজেশন খুঁজলে সেটা ভিন্ন কথা। ধরেন আপনারা বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে। তো এই অনলাইনে সাজেশন খুঁজে না কেন? ধরেন এই যে আপনারা এখানে অনেকেই আছেন, আপনারা এখানে অনেকেই আছেন যারা সিরিয়াসলি বাংলা পড়ছেন আমাদের কাছে, তার কাছে যদি আপনি সাজেশন চান, সে কি বলবে? আরে বাংলা পড়া উচিত কিনা? সে বলবে হ্যাঁ অবশ্যই ভালো করে পড়া উচিত, একবার ভালো করে পড়া উচিত, ঠিক না? আবার এখানে অনেকেই আছে যারা ঠিক মতো ক্লাসই করেন নাই, ঠিক না? এখন তার কাছে যদি সাজেশন চান, সে কি বলবে বলেন তো? তোর এটা আবার পড়তে হয়, এটা পড়ার কোনো দরকারই নেই, সায়েন্সের টিচার এগুলো ব্যাখ্যা করতেছে। তো এখন চিন্তা করেন তো স্যার, অনলাইনে যখন একটা ছেলে কমেন্ট করে, আপনি কি জানেন সে কি সিরিয়াস টিচার ছিল, সিরিয়াস স্টুডেন্ট ছিল না ফাঁকিবাজ স্টুডেন্ট ছিল? বলেন। অনলাইনে যখন কমেন্টগুলো করতেছে তখন কি আপনি জানেন ওইটা দীক্ষা পোলা পান, হ্যাঁ হ্যাঁ তাহলে তো এটা ভালো এটা খারাপ। ফেসবুক এটা হচ্ছে একটা ডাস্টবিনের নাম, এইটা এখান থেকে সাজেশন নেওয়া যায় না, এটা যতটুকু ইউজ করা দরকার এতটুকু। এবারে এখানে ময়লা ফেলানোর জন্য থাকা যায়, ডাস্টবিন আমাদের লাগবে না, সমাজে লাগবে, কিন্তু ফেসবুক থাকার জন্য না, এখান থেকে মূল্যবান কিছু পাওয়ার জন্য না। আচ্ছা যাক, অনেক কথা বলে ফেলাম। ওকে স্যার, দেখেন ম্যানুস্ক্রিপ্ট দেখছেন, পাণ্ডুলিপি বলতে বোঝায় কোনো রচনার হাতে লেখা বা খসড়া, ঠিক আছে? খসড়া বলা হয়। সভেরেন্টি মানে বুঝেন একটা দেশের যে কি আভ্যন্তরীণ যে সক্ষমতা, এটাকে আমরা বলি নিরাপত্তা ইস্যু যেটা, সেটাকে বলে সভেরেন্টি। ধরেন ইন্ডিয়া যখন আমাদেরকে, বিএসএফ যখন আমাদেরকে মারে, তখন আমরা কি বলি? আমরা সার্বভৌমত্বের উপর আঘাত, আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত হয়, ঠিক না? গুডউইল মানে বুঝেন সুনাম, এটা ভালো বুঝবেন হচ্ছে কমার্সের স্টুডেন্টরা ভালো বুঝবেন। এটা কি বলে? কমার্সের স্টুডেন্টরা ভালো সুনাম। ধরেন আপনি এসিএস এর নামে একটা প্রতিষ্ঠান দিচ্ছেন, তার মানে কি এসিএস এর সুনামটা আপনি ব্যবহার করতেছেন, বুঝছেন? এটাকে বলা হচ্ছে গুডউইল। বা আপনি ইত্যাদি নামে একটা প্রতিষ্ঠান দিচ্ছেন, এই ইত্যাদি সুনাম নামটা, গুডউইলটা পান, ইত্যাদি নামটা ইউজ করে আপনি কি পাচ্ছেন? একটা ভালো একটা কিছু পাচ্ছেন, এগুলো গুডউইল ব্যবহার করা। এরপর দেখেন স্যার, আদিবাসী আর অধিবাসীর মধ্যে পার্থক্য দেখছেন। আদিবাসী যাদের আদিবাস বা বসবাস একই ভূখণ্ডে, তাকে বলা হয় আদিবাসী। আর দেখেন অধিবাসী কাদেরকে বলে? দেখেন অভিবাসী কাদেরকে বলে? দেখেন জীবন বাঁচানোর জন্য যারা দেশ ত্যাগ করে তাদেরকে শরণার্থী বলে। যেমন রোহিঙ্গাদের কথা যদি আমরা বলি, দেখেন এরা কি জীবন বাঁচানোর জন্য কি ইয়ারে ত্যাগ করছে না, মানে মিয়ানমার ত্যাগ করছে না, এরা হচ্ছে শরণার্থী। আর অভিবাসী কাদেরকে বলে? উন্নত জীবনের লক্ষ্যে যারা কি অন্য দেশে যায় তাদেরকে কি বলে? অভিবাসী। তার মানে আমরা যখন আমেরিকায় যাই তখন আমাদেরকে কি বলা হয়? অভিবাসী, বুঝছেন? অভিবাসন আইন শুনছেন না? অভিবাসন আইন। রেফারেন্ডাম, গণভোট, শুধু একটু মনে রাখেন বাংলাদেশে এই পর্যন্ত 3বার গণভোট হয়েছে। বাংলাদেশে, এটা আপনারা পড়ে নিয়েন, বাংলাদেশে এই পর্যন্ত 3বার গণভোট হয়েছে। আচ্ছা তারপর আসেন ডকইয়ার্ড। ডকইয়ার্ড মানে হচ্ছে জাহাজের স্টেশন, সোজা কথা বলতে।
জাহাজের স্টেশন মানে বাসের যেমন স্ট্যান্ড আছে না, বাসের স্ট্যান্ড, ঠিক আছে, তেমনিভাবে হচ্ছে কি জাহাজের যত স্ট্যান্ড আছে মানে জাহাজের স্টেশন যেটা, এটা হচ্ছে ডকইয়ার্ড। ইমপিচমেন্ট দেখছেন, রাষ্ট্রপতিকে কোনো অপসারণ করার নাম, মানে রাষ্ট্রের সর্বোচ্চ পদে যে থাকবে তাকে অপসারণ করার নাম হচ্ছে ইমপিচমেন্ট। রাষ্ট্রের সর্বোচ্চ পদে যে থাকবে তাকে অপসারণ করার নাম হচ্ছে ইমপিচমেন্ট। সাবোটেজ মানে কি দেখেন, ভেতর থেকে যে গোপনে ক্ষতি সাধনটা হয়, ভেতর থেকে যে গোপনে ক্ষতি সাধনটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে সাবোটেজ। ভেতর থেকে যে গোপনে, ধরেন যে আপনারা এখানে ক্লাস করতেছেন খুব ভালো, আপনাদের এখান থেকে কেউ হয়তো কি করতেছেন, ভিডিওগুলো ডাউনলোড করে কি করতেছেন, আপনারা পাইরেসি করতেছেন, ঠিক আছে, এটা কি বলবো আর কিছু বলার নাই, করতেছেন। তবে আলহামদুলিল্লাহ যে এটা আসলে খারাপ কিছু না, এটা কারণ কেয়ামতের দিন বা ইয়ার দিন যখন হচ্ছে ধরেন কি দরকার, নেকি টেকি দরকার হবে, এগুলো এমনি বোনাস আমরা পাই যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর দেখেন আমি এগুলো পড়াইছি, এগুলো আলোচনাটা এগুলো দেখাচ্ছি স্যার। এজেন্ডা মানে হচ্ছে স্যার কোনো আলোচনা করতে গেলে, এজেন্ডা মানে হচ্ছে আলোচ্য সূচি স্যার, মানে কোনো একটা মিটিং বা কিছু করতে গেলে কি কি বিষয়ে আলোচনা হবে এটা আগে কি থাকে, লেখা থাকে যে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এইটাকে বলা হচ্ছে কি এজেন্ডা, এটাকে কি বলা হচ্ছে এজেন্ডা। ফিকশন মানে হচ্ছে কথা সাহিত্য, কথা সাহিত্য সাধারণত বলে হচ্ছে উপন্যাস আর ছোট গল্পকে কি বলে ফিকশন, উপন্যাস ও ছোট গল্পকে কি বলা হচ্ছে ফিকশন। কোল্ড ওয়ার মানে বুঝছেন তো, একজন কি স্নায়ুযুদ্ধ যেটাকে আমরা বলতেছি কোল্ড ওয়ার। আচ্ছা, তারপর দেখি আমরা ডেপুটেশন। ডেপুটেশন মানে হচ্ছে আপনারা দেখবেন প্রাইমারি স্কুল যারা গ্রাম অঞ্চল লেখাপড়া করছেন তারা জানেন যে এক ম্যাডামের স্থলে আরেক ম্যাডাম যে ক্লাস নিচ্ছে, এক ম্যাডামের জায়গায় আরেক ম্যাডাম যে ক্লাস নিচ্ছে, এইটাকে বলে ডেপুটেশন। মানে কোনো সরকারি কর্মচারীকে তার নিজস্ব জায়গা থেকে অন্য জায়গায় কি করা, সাময়িকভাবে বদলি করা বা অস্থায়ীভাবে পাঠানো, এটাকে বলা হচ্ছে কি ডেপুটেশন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডেপুটেশন। একজন সুন্দর একটা কমেন্ট আছে, দরিদ্র ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারে পাইএসির জন্য। স্যার এটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো টিচারই ইউটিউবে কন্টেন্টের অভাব নাই। এখন ধরেন আগের দিনের জমিদারদের কথা শুনছেন, যারা ধনীদের টাকা লুট করে গরিবদেরকে দিয়ে দিত, মনে আছে? এখন বলেন তো তারা ভালো না খারাপ? ধনীদের টাকা লুট করে গরিবদেরকে দিয়ে দিছে। ধরেন আপনার বাবার টাকা বা আপনার বাবার সম্পদকে ও ছিনতাই করে নিয়ে গরিব মানুষকে দিয়ে দিছে, তাহলে কেমন হবে ভালোটা, বিষয়টা ভালো না? এক লোকে কোরবানি গরু চুরি করছে, গরু চুরি করে কোরবানি দিছে, এখন চিন্তা করতেছে যে গরু চুরি করছি গুনাহ হইছে, কোরবানি দিছি সওয়াব হইছে, সওয়াবে গুনায় কাটাকাটি, গোস্তগুলো আমার, এই টাইপের। হোয়াইট পেপার, ঠিক আছে, হোয়াইট পেপার দেখছেন, সরকার যখন কি করে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মানুষের সামনে যখন প্রকাশ করে, কোনো গুরুত্বপূর্ণ বিষয় যখন মানুষের সামনে প্রকাশ করে সেটাকে বলে হোয়াইট পেপার। যেমন আমাদের বাংলাদেশ থেকে কত লোক কত টাকা পাচার হয়েছে বা বাংলাদেশে কি কি ক্ষতি হইতেছে এটা নিয়ে ফার্স্টে একটা কমিটি ছিল যারা একটা শ্বেতপত্র করছে। ব্যুরোক্রেসি দেখছেন, যেখানে কাদের দায়িত্ব প্রাধান্য থাকে বলেন তো, সরকারি কর্মচারীদের কি থাকে, একটা প্রাধান্য থাকে, সেটাকে বলা হচ্ছে ব্যুরোক্রেসি। ওই যে ঢাবিতে গেলে আপনারা এটা পাবেন যে লাঞ্চের পরে আসেন, লাঞ্চের পরে আসেন, এই টাইপের। ম্যানিফেস্টো বলছিলাম না যে কেউ ক্ষমতায় আসার আগে যে যে মিথ্যা কথাগুলো নিয়ে একটা ঘোষণা দেয় সেটাকে বলা হচ্ছে ম্যানিফেস্টো। আচ্ছা, তারপর দেখেন স্যার মেমোরেন্ডাম, বলছিলাম না যে সম্মিলিত আবেদন, ওই যে বলছিলাম না 25-26 ব্যাচ কি কি নিয়ে আন্দোলন করতে হবে, এটা নিয়ে যখন সরকারের কাছে আপনারা কি দিবেন, কোনো একটা আবেদনপত্র দিবেন, এটাকে বলা হচ্ছে মেমোরেন্ডাম। এই মোটামুটি এগুলা পারবেন, এগুলো স্যার সবগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, মন চাইলে একটু পড়ে নিয়েন আর কি, মন চাইলে একটু পড়ে নিয়েন যদি সময় হয়, বামপন্থী কি ডানপন্থী কি ইত্যাদি ইত্যাদি। অনুবাদ স্যার এটা আমরা স্কিপ করার চেষ্টা করব, ঠিক আছে, অনুবাদ এটা আমরা চেষ্টা করব হচ্ছে স্কিপ করতে, হ্যাঁ, কারণ অনুবাদে ফুল নাম্বার পাওয়ার সম্ভাবনাটা খুব কম অনুবাদে। আর অনুবাদ করার সময় সাধারণত ভাবানুবাদ করতে হয়, ঠিক আছে, ভাব অনুবাদ। ভাব অনুবাদ জিনিসটা কি একটু বুঝে নেন। ধরেন আমরা যখন সোনাত্তরী পড়ছি, আমরা সোনাত্তরীর মধ্যে জাস্ট কি দেখলাম যে হচ্ছে কৃষক মাঝি, এটা দেখছি, আসলে কি কৃষক মাঝি বুঝাচ্ছে এখানে, নাকি মহাকালের সৃষ্টি তাদের কর্মকাণ্ড ইত্যাদি বুঝাচ্ছে না, কি বলেন, মহাকালে এগুলো বুঝাচ্ছে না। এই সাধারণত অনুবাদের ক্ষেত্রে কি ভাব অনুবাদ হয়, অনুবাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুবাদের প্রতি খুব বেশি ইয়া করবো না, এখানে কিছু ডেমো আছে, কিছু ডেমো আছে, ঠিক আছে, এগুলা দেখতে পারেন, কিছু ডেমো কমন পড়তেও পারে নাও পড়তে পারে, ঠিক আছে, কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে রেফার করব হচ্ছে যে আপনারা ইয়া দিবেন, কি বলে এটাকে, পরিভাষা দিবেন, অনুবাদ না দেওয়াটাই বেটার, অনুবাদ না দেওয়াটাই বেটার, ঠিক আছে, কারণ অনেক সময় টিচারের মন মতো নাও হইতে পারে,
টিচারের মন মতো। ওকে, প্রায় পড়া শেষ, এবার 2-3 মিনিট থাকবো। আপনাদের কি কি কোশ্চেন আছে বলেন স্যার। একজন বারবার কোশ্চেন করতেছিলেন শীট কোথায় দিছি ভাই। শীট ওয়েব অ্যাপে আছে, শীট মেইন গ্রুপে আছে, একটু কষ্ট করে বের করেন। আচ্ছা, ওয়েবসাইট থেকে পড়লে অ্যাডমিশনের জন্য বই পড়াচ্ছে, বড় বিষয় হচ্ছে অ্যাডমিশনের জন্য ক্লাস করাটা। হ্যাঁ, আপনারা বাংলা গ্রামারের অনেক টপিকগুলো পড়েন নাই, এই জন্য ক্লাসটা বেশি বেটার। ক্লাস আমার আরও 2টা ক্লাস আছে, নির্মিতি অংশ নিয়ে হচ্ছে আরও 2টা ক্লাস আছে আমার। হ্যাঁ, ওগুলা সাজেশন টাইপের ক্লাস হবে ওগুলা। ইউটিউব সেশনে আমাদের দরিদ্র বা ইয়াদের জন্য অভাব নাই। আমরা আর্থিকভাবে যত না দরিদ্র, মানসিকভাবে এর চেয়ে বেশি দরিদ্র স্যার। প্রত্যেকটা টিচারের ইউটিউব আছে, সব দেওয়া আছে। ধরেন আমাদের ম্যাথ টিচারের কোন টপিকটা নাই যেটা আমাদের ইউটিউবে নাই, আমাদের অভিদা বা রাকিব ভাইয়ের ক্লাস নেই বলেন তো? আমরা আর্থিকভাবে দরিদ্র না, আমরা মেন্টালি দরিদ্র। শুধু স্লাইড পড়লে হবে? হ্যাঁ, স্লাইড পড়লে হবে স্যার। বাংলা কোন টপিক নেই যেটা আমার ক্লাস নাই? হ্যাঁ, এগুলো ইনশাল্লাহ বোর্ডে কমন পড়বে, মাদ্রাসা বোর্ডেও কমন। মুলতবি মানে স্থগিত রাখা, পেন্ডিং রাখা। পেন্ডিং মানে বুঝেন তো স্যার? পেন্ডিং। এখানে সাজানো আর ফ্রি 2টা জিনিস এক না তো স্যার? এক্সক্লামেটরি সেন্টেন্স বলেন, যেমন এই যে ধরেন একজনের ক্লাস দেখে বলেন আরে কি সুন্দর ক্লাস, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। বা আপনি লেখাপড়া করতে বসছেন, আপনারা দেখে বলতেছে আরে তুই লেখাপড়া করতে বসছ, আপনারা দেখে অবাক হয়েছে, এটাই হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। সব কমন পড়বে, পরীক্ষার হলেই বুঝবেন স্যার। হ্যাঁ, 1 মাসের মধ্যে শেষ। আর কার কি কোনো কোশ্চেন আছে স্যার? ভাই, কুমিল্লা বোর্ডের কোশ্চেন হলে বোঝা যাবে কমন পড়বে নাকি না পড়বে, ঠিক না? কুমিল্লা বোর্ডে কোশ্চেন হলে তারপর বোঝা যাবে। আমরা চেষ্টা করি আপনাদের সামনে পড়াগুলো বুঝাই দিতে স্যার, না কারোর প্রতি আর কোনো রাগ নেই স্যার। প্রকৃতি প্রত্যয় অথবা সমাজ শব্দ গঠন কোনটা অথবা এগুলা নাই আছে তো স্যার, এগুলো দেখাই দিছি না গতকালকে? না 19 সালের একটা কোশ্চেনও দিছি আপনাদেরকে, পেশকার একটা কোর্টের একটা বিষয় স্যার। ওই যে একজনের স্যার 4000 টাকা কেনে। যাক স্যার, ভালো থাকেন। স্যার এখানে যে লিস্টগুলো আছে এগুলাই বোর্ডের কোশ্চেন, এগুলো চিন্তার কোনো কারণ নেই স্যার, এগুলাই বোর্ডের কোশ্চেন। হ্যাঁ, অনুবাদ স্কিপ করেন, অনুবাদ দরকার নেই, অনুবাদ দিয়েন না। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কুমিল্লা বোর্ডে আলাদা রাখবো? সব বোর্ডে কোশ্চেন ইজি হয়, বাংলা সেকেন্ড পেপার সব বোর্ডে মোটামুটি ভালো কোশ্চেন থাকবে, কঠিন থাকবে না। বাংলা ফার্স্ট পেপার কঠিন হবে, সেকেন্ড পেপার তেমন কোনো কঠিন হবে না। নোট করার দরকার নেই খুব বেশি, স্লাইডগুলো ভালো করে পড়েন। আল্লাহ হাফেজ।